ভালো লেখা, মানে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো মানের লেখা। যে উই মেক স্যাক্রিফাইস ফর বেটার ফিউচার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যালুমনাই স্টুডিও। আমি রাহাত আজকে আপনাদের হোস্ট হিসেবে আছি এবং আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আমাদের সবার প্রিয়, যিনি আমাদের ক্যাম্পাস থেকে পড়াশোনা শেষ করছেন এবং আমাদের সিনিয়র বড় ভাই রাসেল আহমেদ শাহিন ভাই। আসসালামু আলাইকুম ভাই, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ রাহাত। আর আজকে আমরা মেইনলি বসছি কিছু ক্যাজুয়াল কনভারসেশনের জন্য। আমাদের সাথে আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের একজন সিনিয়র আছেন, যিনি বিসিএস থেকে নিয়োগপ্রাপ্ত এবং এখন পাসপোর্ট অফিসের কর্মকর্তা হিসেবে আছেন। আমরা আজকে তার সাথে তার লাইফের জার্নিটা নিয়ে কথা বলবো এবং আমরা প্রথম থেকে শুরু করব যে তার ভার্সিটি লাইফটা কেমন ছিল, সে কিভাবে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিয়েছে এবং এই বিষয়ক যে খুঁটিনাটি ব্যাপারগুলো আছে যেইগুলো নিয়ে মানুষের কোশ্চেন থাকতে পারে, স্পেশালি বিউবিটির স্টুডেন্টদের কোশ্চেন থাকতে পারে। গভর্নমেন্ট জব নিয়ে, বিসিএস নিয়ে অনেক কনভারসেশন আছে অনলাইনে, ইউটিউবে, এখন সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু স্পেসিফিক বিউবিটি থেকে আমি কেমনে কোন প্ল্যাটফর্মে যাব এটা নিয়ে হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে। মনে করতে পারে আমি বিউবিটিতে পড়ি, অন্য জায়গায় কিভাবে যাব বা ওদের সাথে আমার প্রোফাইলটা ম্যাচ করবে কিনা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাই। তো আমরা যেহেতু আজকে ক্যাজুয়াল কনভারসেশন, তাহলে আমরা প্রথমে শুরু করি যে আপনি আসলে ইঞ্জিনিয়ারিংয়ে কেন আসছেন? যেহেতু ভার্সিটি লাইফ থেকে শুরু করতেছি, তো ভার্সিটিতে সাবজেক্ট চয়েসের একটা ব্যাপার প্রথমে আছে। তাহলে এখন আপনি ট্রিপলি কেন চুজ করলেন? তার আগে হলো যে ইঞ্জিনিয়ারিং কেন চুজ করলেন? আসলে এই প্রশ্নটা কমন প্রশ্ন, অনেকেই করে আর কি, আমাকেও করে, আমি অনেকে করি। তো আসছি মূলত এক কথায় বললে ভাসতে ভাসতে আসছি আর কি। ইঞ্জিনিয়ারিং সাধারণত যারা চুজ করে, অনেকে আছে নিজের পছন্দ থেকে আসে, অনেকে পছন্দ থেকে আসে না, ফ্যামিলির চাপে বা পারিপার্শ্বিক চাপে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, তখন আসে। তো আমি হচ্ছে ওই চাপে আসছি আর কি। তো আমার যে চাপটা ছিল, যে কোনো একটা সাবজেক্ট পড়ার চেয়ে ইঞ্জিনিয়ারিং পড়লে যেটা হবে তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে, তো ওই রকম একটা প্রেক্ষাপটে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং চুজ করি। আর বিউপিটি চুজ করার কারণটা হচ্ছে বিউপিটিতে ওই সময় আর কি, তো বিউপিটি এমনি সুনাম শুরু থেকে ছিল, এখানে পড়াশোনার কোয়ালিটি ভালো। বিউপিটি চুজ করার মূল কারণটা ছিল হচ্ছে এখানে ওয়েভার দিত আর কি, আমাদের সময় 100% ওয়েভার দিত এক। আর দুই নম্বর হচ্ছে ওখানে যে কস্টিংটা খুবই কম ছিল অন্য ইউনিভার্সিটির তুলনায়। তো আমাদের সময়ে সম্ভবত 2,20,000 বা আরও কম, আমার এক্সাক্ট মনে নেই। তো ওইটা শুনে আর কি একটা আগ্রহ তৈরি হয়েছে যে এই টাকা হলে মনে হয় পড়া যাবে। হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে ওই সময় ত্রিপলির একটা হাইপ ছিল, ত্রিপলিতে পড়লে দেশে বাইরে যাওয়া যায়, তাড়াতাড়ি চাকরি হয়। ওই প্রেক্ষাপটে মূলত আমি হচ্ছে পাবলিক ছেড়ে আর কি, পাবলিকে কিছু সাবজেক্ট ছিল ওগুলো ছেড়ে পরে ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্যে হচ্ছে ত্রিপলি চুজ করেছি। আর বিবরি চুজ করেছি মূলত হচ্ছে কস্টিং কম ছিল, দুই নম্বর হচ্ছে বাসার কাছে ছিল, তিন নম্বর হচ্ছে এইখানে পড়াশোনার মান তখন শুনেছি ভালো ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে সাবজেক্টের কথা যেহেতু আসলো, এখন মানে আমাদের মধ্যে একটা কনসেপশন আছে যে আমি ভার্সিটি দেখব নাকি সাবজেক্ট দেখব। সো আপনার অপিনিয়নটা কি হওয়া উচিত? আসলে যে কোনো একটা সাবজেক্টেই, যে পাবলিক ভার্সিটিতে পড়লাম অথবা ভালো সাবজেক্ট আমি প্রাইভেট হোক বা একটু লো র্যাঙ্ক ইউনিভার্সিটি হোক, কোনটা? আসলে এইখানে দুইটা ভিউ আছে। একটা হচ্ছে মানে আমি দুইভাবে বলি, একটা আমি বলি অনেক ক্ষেত্রে সাবজেক্টটা অনেক বেশি ম্যাটার করে। তার যদি এরকম টার্গেট থাকে যে আমি দেশের বাইরে যাব, আমার হচ্ছে বিদেশে পড়াশোনা করার ইচ্ছা আছে, সেক্ষেত্রে সাবজেক্টটা ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। তো যেমন হচ্ছে বায়োলজির কিছু সাবজেক্ট আছে, তো ওই সাবজেক্টগুলোতে দেশের বাইরে গবেষণা করার অনেক সুযোগ আছে এবং স্কলারশিপ পাওয়া সহজ। আবার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো সাবজেক্ট আছে, ইউরোপে খুব ভালো পাওয়া যায়, অস্ট্রেলিয়াতেও স্কলারশিপ পাওয়া যায়। সেক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত হচ্ছে সাবজেক্ট। আর অনেকে হচ্ছে ভার্সিটি চিন্তা করে যে একটু এনজয় করবো, যেটা প্রাইভেট ভার্সিটিতে ওইভাবে হয় না। একটা এখানে বাইন্ডিং থাকে, অনেক বাইন্ডিংস থাকে এবং হচ্ছে এখানকার এনভায়রনমেন্টটা ভিন্ন। পাবলিক ভার্সিটি যেটা হয় এখানে এনজয় করার সুযোগ থাকে, দেখা গেলো 4 বছরের কোর্সটা অনেক সময় একটু লেন্দি হয়, 5 বছর হয়, একটু সময় পাওয়া যায়। আর অবশ্যই ভালো সাবজেক্ট পেলে অবশ্যই পাবলিক চুজ করবে, আর যদি ভালো সাবজেক্ট না পায়, যদি তার কাছে ফ্যাসিনেশন থাকে ভালো সাবজেক্টে, সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্টটা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, এখন ভাইয়া ভার্সিটির কথা যেহেতু বললেন যে আচ্ছা ভার্সিটি পাবলিক আর প্রাইভেটের, আপনি যখন ভর্তি হয়েছিলেন, এখন যেহেতু আপনার গ্রাজুয়েশন থেকেও 10 বছর হয়ে গেছে, আপনারা যখন ভর্তি হয়েছেন অ্যারাউন্ড 2010-11 দিকে, তো তখনকার প্রাইভেট ইউনিভার্সিটির পাবলিক ইউনিভার্সিটির যে ডিফারেন্স, এখন প্রাইভেট আর পাবলিকের যে ডিফারেন্স, আপনার কি মনে হয় যে এইটা গ্যাপগুলো কীরকম আছে বা কীরকম দিকে আগাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি? এখন প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন। হ্যাঁ, আমি
কিছুদিন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছি অ্যানথ্রোপোলজিতে। এরপরে হচ্ছে আমি ভূগোলে আর কি ভর্তি হতে চেয়েছিলাম জাহাঙ্গীরনগরে। ওই সময় পেন্ডিং অবস্থায়, আমাদের সময় জাহাঙ্গীরনগরের পরীক্ষা সবার পরে হয়েছিল। তো ওই সময় হচ্ছে আমি মাঝখানে আবার কিছুদিন তিতুমির কলেজে পড়েছি। আচ্ছা, অনেক এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, তো আমি যেটা হয়েছে ওই সময়ে মূল যে বিষয়টা ছিল, তখন প্রাইভেট ইউনিভার্সিটি অল্প কটা ছিল, আর প্রাইভেট শুনলে একটা ভয় কাজ করতো। এবং আমি যখন হচ্ছে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলাম, মূলত আমি খোঁজখবর নিয়েছিলাম। তো আমাদের এক ফার্স্ট ইন্টাকের বড় ভাই ছিল, তো সে হচ্ছে ভার্সিটি বড় ভাই, কিন্তু আমার তিতুমিরের ফ্রেন্ড আর কি। আচ্ছা, তো সে আমার কিছুদিন আগেই তিতুমিরে পড়া অবস্থায় সে এখানে ভর্তি হয়ে যায় আর কি। তো আমি তার সাথে পরামর্শ করলাম। তখন আমি মেসে ছিলাম, মেসে আমার ফ্রেন্ড ছিল, ও আবার বিবিডি সিএসসিতে ভর্তি হয়। আচ্ছা, তো আমি মোট আমার বিল্ডিংয়ে 3 জন ছিল আর কি বিবিটির। তো ওই জন্য আর কি বিবিটি নামটা প্রথম আসছে আর কি। তো তাদের সাথে কথা বলে যেটা আর কি ওই সময় বুঝলাম যে পড়া যায়, খারাপ না। কিন্তু আশেপাশে যখন সবার সাথে পরামর্শ করলাম, আত্মীয় স্বজন সবাই হচ্ছে জিব্বায় কামড় দেয়, কী ব্যাপার, তুমি কেন প্রাইভেটে পড়বা, সাবজেক্ট যেটাই হোক তুমি পাবলিকে পড়ো। হ্যাঁ, কিন্তু এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন। এখন হচ্ছে অনেক ক্ষেত্রেই আমি সাজেশন দিই, অনেকেই দেয় যে তুমি যখন একটা ভালো সাবজেক্ট পাবা, ভালো একটা ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি হলেও সমস্যা নেই, পড়ো। তোমার যদি টার্গেট থেকে দেশের বাইরে তুমি যেতে পারো। আর এখন ওই গ্যাপটা অনেক কমে আসছে। এখন যে প্রাইভেটের যে পড়াশোনার কোয়ালিটি, এটা অনেক ক্ষেত্রে অনেক ভার্সিটিকে বিট করে, অনেক পাবলিক ভার্সিটিকে বিট করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই গ্যাপটা এখন আর নাই। তো পড়াশোনার ক্ষেত্রে প্রাইভেট পাবলিক এখন আর আলাদা করার সুযোগ নেই। আচ্ছা, ঠিক আছে, এখন অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে প্রাইভেটে পড়ছে, তার পছন্দের সাবজেক্টের জন্য হোক অথবা এনভায়রনমেন্টের জন্যই হোক। হ্যাঁ, অনেকে একটা ছিল যে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক বড় লোক, ওই ইয়েটা কিন্তু এখন কেটে গেছে। 2 নাম্বার ছিল একটা টার্ম ইউজ করছে, ফার্মি মুরগি, এটা এখন নাই। এগুলো অলরেডি প্রমাণিত হয়েছে যে এগুলো এখন নাই। তো এই জন্য আমার কাছে মনে হয় যে পাবলিক প্রাইভেট আলাদা করার এখন আর সুযোগ নেই, আমাদের সময় ছিল। আচ্ছা ভাই, তাহলে তো আপনি সাবজেক্ট চুজ করলেন, তারপরে ভার্সিটি চুজ করলেন বিউটি। এখন ভার্সিটিতে আপনার ভর্তি হওয়ার পরের লাইফটা কিরকম ছিল? ইনিশিয়াল থেকে যে গভর্নমেন্ট ইউনিভার্সিটির বা পাবলিক ইউনিভার্সিটির কিছু এক্সপিরিয়েন্স আছে আপনার, আপনি তিতুমির কলেজে পড়ছেন, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলেন। সো আপনার এই জার্নিটা কিরকম ছিল? প্রথম থেকে শুরু করে কিরকম কি ফেস ডিফিকাল্টিস কোনো কি করছেন কিনা? তো ভার্সিটি আসলে বিবিটি আমাদের সময় আসলে নতুন ছিল এক প্রকার বলা যায়, কারণ ওই সময়ে আমাদের যে বছর আমরা ভর্তি হই ওই বছর হচ্ছে ট্রিপল ডিপার্টমেন্ট প্রথম শুরু হয়। আমরা থার্ড ইনটেক মানে হচ্ছে আমরা থার্ড সেমিস্টার, তখন 4 মাসের সেমিস্টার ছিল, অর্থাৎ আমাদের আগে মাত্র 2টা ব্যাচ পড়ছে, তাদের মাত্র কারো 2টা সেমিস্টার হয়েছে, কারো একটা সেমিস্টার। আর আমরা জানি যে আমাদের ফার্স্ট ইনটেকের ওখানে স্টুডেন্ট অল্প ছিল, আমাদের ভাই সিনিয়র ভাই ছিলেন সম্ভবত 11 জন, হ্যাঁ, কোনো আপু ছিলেন না। সেকেন্ড ইনটেক হচ্ছে সম্ভবত 30-35 জন ছিল। তারপর আমাদের থার্ড ইনটেক, আমাদের একটা করে সেকশন ছিল। তো ওই সময় আসলে ওই কথা বলার মতো বা পরামর্শ করার মতো সিনিয়র ভাইটাও ছিল না, এবং খুব বেশি স্টুডেন্ট বা একটা সুন্দর ওয়েল স্টাবলিশ কমিউনিটি ওরকম কিছু ছিল না। তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। তো আমরা দেখা গেলো ক্লাসে যেতাম, ক্লাসের পরে হচ্ছে আমাদের তখন ক্যাফেটেরিয়া ওইরকম আমার কিছু ছিল না, কয়েকটা টেবিল চেয়ার ছিল আর একটা কর্নার ছিল। তো ওখানে আমরা গিয়ে বসতাম। লাইব্রেরিটা তখন মোটামুটি ছিল গোছানো, লাইব্রেরিতে বসতাম। জায়গায় ছিল 3টা, লাইব্রেরিতে বসা, নাহলে ক্যাফেটেরিয়াতে একটু বেশি মানুষ থেকে লাইব্রেরিতে আসতাম, আর নাহলে ক্লাসরুম। এর বাইরে আসলে আড্ডা দেওয়ার মতো, কথা বলার মতো ওরকম সুযোগ ছিল না। আর ভার্সিটি তখন আমার যতটুকু মনে পড়ে ওই সময় টিচারদের এবং চেয়ারম্যান স্যার সবার মিলে একটা রুম ছিল, একটা রুমের মধ্যে সবাই পাশাপাশি ডেস্ক তুলে বসতো আর কি। কিছুদিন পরে হচ্ছে 2টা রুম হলো, এক রুমে চেয়ারম্যান স্যার, সাথে 3-4 জন সিনিয়র স্যার, আরেক রুমে হচ্ছে বাকি স্যাররা। এইভাবে ছিল আর কি ডিপার্টমেন্টে। তো ওইভাবে করে আসলে বলতে গেলে একটা আন্তরিকতা ছিল, যেহেতু টিচাররা সবাই কাছাকাছি ছিল, আর আমাদের যাওয়ারও জায়গা ছিল না, আর ওরকম কোনো ধরনের অ্যাক্টিভিটিসও ছিল না, আর টিচারদের সাথে এঙ্গেজমেন্টটা ভালো ছিল। তো এই পড়াশোনার বিষয়ে হচ্ছে শুরুতে যে গাইডলাইনগুলো দরকার ছিল ওইগুলো আমরা মোটামুটি আর কি পেয়েছি, সেই জন্য শুরুটা ভালো হয়েছে আর কি। তো আমি মানে আমার একটা বিষয় আসলে এগুলো ওইভাবে আসলে বলা উচিত কি না, আমি তিতুমিরে যখন পড়তাম আর কি, তো একই সময় আমি তখন কিন্তু বিবৃতি ভর্তি হয়েছি, 2টা কিন্তু একসাথে কন্টিনিউ করেছি প্রথম দিকে। আচ্ছা, করার পরে আমি ফার্স্ট সেমিস্টার যখন বিবিটির রেজাল্ট হলো, তখন গিয়ে আমার একটু আমার যে টার্গেট ছিল যে আমি হচ্ছে এখানে পড়বো টাকা পয়সা ছাড়া বা কম টাকা দিয়ে পড়বো, সেই টার্গেটটা ফিল আপ হলো। আমি দেখলাম প্রথম সেমিস্টারে আমার 4-4 আসলো। তখন বিবিটি যেটা অফার করলো আমাকে ওই 100% ওয়েবার অফার করলো। তখন আমি সাহস পেলাম, না তাহলে আমি অন্যদিকে আর দরকার নেই, এখানে যেহেতু আমার যে টার্গেট অ্যাচিভ হয়েছে, এইভাবে যদি ভালো করতে পারি তাহলে ওয়েবার পাবো। তখন আমি হচ্ছে বিবিটিতে থেকে যাই আর কি। তখন আস্তে আস্তে বাকি সব জায়গা ছেড়ে আমি হচ্ছে এখানে হচ্ছে আগাই।
এখন আপনার ভার্সিটি লাইফের মেমোরিজগুলো আমাদের সাথে কিছু শেয়ার করা যায়। আচ্ছা, ইনিশিয়ালি আমাদের প্রথম ব্যাচ হিসেবে বা একদম ইনিশিয়াল দিকে আমি কি কি অ্যাডভান্টেজ পাইছি বা আমাদের অ্যাডভান্টেজ আমি যেটা বলছিলাম একটু আগে, সেটা হলো টিচাররা খুবই আন্তরিক ছিলেন। এখন আসলে আমি জানি না পরিবেশটা কিরকম, তবে আমাদের সবাই খুব বেশি আন্তরিক ছিলেন। আমার যে পরবর্তীতে আমি বিউপিতে মাস্টার্স করেছি, ওখানকার টিচারদের দেখেছি। আমি হচ্ছে দীর্ঘদিন ধরে পড়াই, বিভিন্ন ভার্সিটিতে আমার যাওয়া আসা আছে। তো ওই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ওই সময়ের যে এনভায়রনমেন্টটা, এটা হয়তো আর সম্ভব না। টিচার এত বেশি আন্তরিক ছিলেন, মানে প্রাইভেট পড়ানোর মতো করে পড়াতেন আমাদেরকে। আচ্ছা সমস্যা ফেস করলে আমি প্রায় দিনই হচ্ছে ক্লাস শেষ করে, তখনকার চেয়ারম্যান স্যার ছিলেন, ওনার রুমে চলে যেতাম। উনি আমাদের ফিজিক্স 1-2 নিতেন। তো পরবর্তীতে আরও কিছু কোর্স নিয়েছেন মাইনুদ্দিন স্যার। তো ওনার রুমে চলে যেতাম, স্যারের ডেস্কে বসে বসে অনেকক্ষণ ধরে সমস্যাগুলো সলভ করতাম, সলভ করেই বেরোতাম। হ্যাঁ, তখনকার সময় যে স্যাররা ছিলেন সবাই মোটামুটি জুনিয়র ছিলেন। সিনিয়র স্যার বলতে ওই মাইনুদ্দিন স্যার ছিলেন, তখন উনি সম্ভবত আমার যতটুকু মনে পড়ে উনি লেকচারারই ছিলেন, তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন নাই। মানে উনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, তার মানে স্যাররা খুবই ইয়াং ছিলেন। আর স্যারদের প্রায় সবারই হচ্ছে প্রথম ভার্সিটি ছিল, তো ওই হিসেবে তারা খুব আন্তরিক ছিলেন। এই জিনিসটা হয়তো এখন আর ওই লেভেল হয়তো পাবে না স্টুডেন্টরা, এখনও টিচার হয়তো আন্তরিক, কিন্তু আমাদের সময়ের মতো হয়তো পাবেন না। আর অনেক চ্যালেঞ্জ ছিল, এগুলো হয়তো সামনে আরও আলোচনা করব বা আমি বলবো আর কি, কিন্তু শুরুটা ভালো হয়েছিল আর কি। আচ্ছা, এখন পরের কোশ্চেন ঠিক না, মানে আপনার কাছে জানতে চাওয়া আর কি যে মানে আপনারা তো প্রথমে ছিলেন তখন কোনো অর্গানাইজেশন বা এগুলো তো হয়তো আপনাদের জয়েন হইতে বা এগুলো কি নিজেরাই তৈরি করছেন বা কিরকম সাপোর্ট পাইছেন ডিপার্টমেন্ট থেকে, বা আপনারা কি কি ব্যাপার পায়োনিয়ার ছিলেন? আমাদের সময় আসলে ওইভাবে কোনো ক্লাব টাব ছিল না। হ্যাঁ, তখনকার সময়ে সিএসসি ডিপার্টমেন্টে একটা ফেস্ট হইতো, একটা কম্পিটিশন হতো আর কি, এইটাই আমি দেখেছি। এছাড়া আমাদের সময় তেমন কোনো অ্যাক্টিভিটিস আমরা পাইনি। তো আমরা ওই শুরুর দিক থেকে একটা ট্রিপলি ক্লাব করার জন্য খুব চেষ্টা করেছি, দৌড়ঝাঁপ করেছি। আমার মানে ইন্টেকের দুজন ফ্রেন্ড, ওদের নাম না বললেই নয়, তারিকুল আজিজ বাপ্পি আর হচ্ছে মেহেদি। হ্যাঁ, তো মেহেদি হচ্ছে ওর একটা বড় সময় ভার্সিটির ক্লাবের পিছনে দিয়েছে, মানে ক্লাব করার জন্য। তখন যেটা হলো, ডিপার্টমেন্টটা ওইভাবে অর্গানাইজ ছিল না, আর নতুন কোনো ইনিশিয়েটিভ আসলে কেউ ওইভাবে সাহস পেত না যে এটা যদি অ্যাপ্রুভাল দেই ওরা চালাতে পারবে কিনা, দেখা গেলো ভালো করতে গিয়ে আবার যদি উল্টাপাল্টা কিছু হয়। তো আমরা ওই ক্লাবের জন্য আমার যতটুকু মনে পড়ে আমরা 2 থেকে 3 বছর ঘুরেছি, কিন্তু অনুমোদন নিয়ে আসতে পারিনি। তো ক্লাবের বিষয়ে আমার একটা ঘটনা শেয়ার করি। তখনকার সময় ওই বৈশাখী মেলা হতো, নিয়মিত হতো না, অনেক দিন পর পর হতো। তো আমাদের পুরো ভার্সিটি লাইফে আমরা 2টা মেলা পেয়েছি। তো ওই সময় মেলাতে ত্রিপুরা ডিপার্টমেন্ট কোনো স্টল বরাদ্দ দেওয়া হতো না, কারণ তখন বিবিএর অনেক ইনটেক ছিল, সিএসসি ছিল, ইংলিশ ডিপার্টমেন্ট ছিল। তো আমরা আর কি পেতাম না ভাগে আর কি। তখন আমাদের সাথেও টেক্সটাইল শুরু হয়েছিল, পেতাম না। তো দ্বিতীয় যে মেলাটা হয় তখন আমরা অনেক রিকোয়েস্ট করে, মানে বিশেষ করে আমি অনেকবার গিয়েছি, কথা বলেছি চেয়ারম্যান স্যারের সাথে, বলে তোমরা তো আসলে স্টুডেন্ট কম, ওইভাবে করে স্টল চালাতে পারবো কি না। তো লাস্টে হচ্ছে আমি এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে স্টল নিই এবং আমরা ভালো করি আর কি স্টলটা। তো ভালো করার পরে আমাদের স্টলে, যদিও এটা আমার পকেটের টাকা দিয়ে আমি করেছি, পরে দিন শেষে দেখলাম মেলাতে ভালো লাভ হয়েছে। আচ্ছা, ওই সময় আমি হচ্ছে গরমের দিন ছিল, আমি ওই আমের জুস বিক্রি করেছিলাম প্রচুর পরিমাণে। আর যেহেতু আমাদের এটা পুরো আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টে ছিল, তো সিনিয়ররা জুনিয়ররা সবাই আমাদের সাথে পার্টিসিপেট করেছে যার যার জায়গা থেকে, কিন্তু আমাদের ওই আমের শরবত থেকে প্রচুর ব্যবসা হচ্ছে আর কি। ইঞ্জিনিয়ার হয়েও যে লাভ করা যায়, হ্যাঁ, ব্যবসা লাভ করা যায়, right. এটা এইখানে হয়তো আর পরে আসবো, আমার ওই যে ওই ব্যবসাগুলোর এক্সপিরিয়েন্স কিন্তু এখন কাজে লাগে। আচ্ছা তো যাই হোক, ওই অনেক লাভ হয়। আমার মনে পড়ে 7,600 বা 700 টাকা হচ্ছে দিন শেষে আমার হচ্ছে লাভ হয়েছিল, অনেক টাকা। তো আমি গিয়ে ওই চেয়ারম্যান স্যারকে বললাম, স্যার এই যে দেখেন আমি কত টাকা লাভ করেছি, এই টাকাটা দিয়ে হচ্ছে আমি ক্লাব শুরু করতে চাই, আমি টাকাটা হচ্ছে ডোনেট করতে চাই, যদিও এই আমি মানে স্টলটা আমার খরচে করেছি, কিন্তু এই টাকাটা ডোনেট করতে চাই। তো স্যার বললো নিতে চায় না আর কি টাকাটা, বললো যে তোমার কাছে রেখে দাও, আমরা হচ্ছে পরবর্তীতে দেখবো। তো মানে এইভাবে করে অ্যাপ্রোচ করেছি। তো আচ্ছা, জি। আসলে তখনকার সময় কোনো ক্লাব ছিল না। আমার যতটুকু মনে পড়ে আমরা অনেক বলে কয়ে একটা ওয়ার্কশপ করেছিলাম 2 দিনের, মাইক্রো কন্ট্রোলার নিয়ে আর কি। ওই সময় এটা সম্ভবত আমাদের ডিপার্টমেন্টের প্রথম ওয়ার্কশপ, এবং আইইউটির কয়েকজন স্যার ছিলেন, ওনাদের আর কি একটু ইয়ে ছিল, মানে আগ্রহ ছিল ভালো, এবং আমাদের আগ্রহ দেখে ওনারা হচ্ছে 2 দিনের একটা ওয়ার্কশপ করেন। ওই ওয়ার্কশপ থেকে এই রোবোটিক্স নিয়ে বা মাইক্রো কন্ট্রোলার নিয়ে একটা ভালো আগ্রহ হয়। তখন আমাদের এই 4th 5th ইনটেক ওরা ছিল সাথে, ওরা তখন ওদেরকে নেওয়া হয়েছিল। ওই সময় থেকে একটা একটা ভাইব শুরু হয় যে এটা তো দারুণ একটা বিষয়। তখন এই পরবর্তীতে আমরা তো রোবোটিক্স অনেক ভালো করেছি, আমি থাকা অবস্থায় দেখেছি পরবর্তীতেও
আপনাদের আমাদের ওই junior অনেক ভালো করছে, ওইটা একটা ইনিশিয়েটিভ ছিল, সুন্দর একটা ইনিশিয়েটিভ। এছাড়া আমরা আসলে ওই ধরনের কোনো ওয়ার্কশপ, এর বাইরে কোনো ওয়ার্কশপ বা হচ্ছে অন্য কোনো ধরনের সেমিনার বা কোনো ক্লাবের অ্যাক্টিভিটিস কিছুই পাইনি আর কি, মানে পাইনি বা আমরা করতে পারিনি আর কি। এটাকে তাহলে পজিটিভলি দেখা যায় যে দেখা যাচ্ছে ইনিশিয়ালি অনেকে মনে করতে পারে এই ইউনিভার্সিটি ওয়েল নোন না বা এখানে আমি যাবো কিনা, তো এখানে এসে যে নিজে মোটিভেটেড হয়ে অনেক কিছু করা যায় বা সুযোগ থাকে, এইটা একটা হতে পারে যে আচ্ছা আপনি প্রথমে ইনিশিয়ালি একটা স্টল দিচ্ছিলেন, আপনি ট্রাই করে স্টল দিলেন, সো এই এক্সপিরিয়েন্স আপনি বলতেছেন কাজে লাগছে পরে লাইফে। পরে ট্রিপলি ক্লাবের জন্য ইনিশিয়েটিভ নিছেন আপনারা, কোথায় কি দৌড়াইতে হয় করতে হয়, ইনভলভ হয়েছেন ইউনিভার্সিটিতে, এরকম না যে আচ্ছা আসছি পড়ে চলে গেলাম। আপনি আপনার নিজের লাভের টাকা ইউনিভার্সিটির জন্য দিচ্ছেন, যে এই যে বন্ডিংটা তৈরি হয়েছে, এটা হয়তো যে মানে ওয়েল নোন ইউনিভার্সিটি না হইলে, ওয়েল নোন ইউনিভার্সিটি বা আপনি যেটা বললেন যে ফ্রেন্ডলি, মানে স্যাররা যে ফ্রেন্ডলি, সো এই এনভায়রনমেন্টগুলো হয়তো দেখা যাচ্ছে খুব বেশি ওয়েল নোন ইউনিভার্সিটি না হলেও পাওয়াটা পসিবল হয়তো। আসলে ওই বিষয়টা হচ্ছে কি, আরেকটা বিষয় একটু অ্যাড করি, সেটা হলো আমাদের সময় পিকনিক হতো না আর কি। আচ্ছা, তো আমরা যখন জয়েন করি ইউনিভার্সিটিতে, তার কিছুদিন পরে, 1 সেমিস্টার বা 2 সেমিস্টার পরেই একটা সিলেটের ট্যুর হয়। তো এইটা পুরো ক্রেডিট স্যারদের। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে চিন্তা করলাম ঠিক আছে, আমরা যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি, আমরা একটা বড় সড়ো ট্যুর করবো। পরে আমরা কক্সবাজারের জন্য 2 বছর পর পর ট্রাই করি। তো একবার হচ্ছে ওই সময় ছিল, আন্দোলন ছিল 14 সালের দিকে সম্ভবত, লাস্টবার যখন ট্রাই করি, তখন আমাদের একটা সেমিস্টার ফুল আমাদের ক্লাস হয়নি। হ্যাঁ, তখন ওই যে হরতাল চলছিল দেশে, ওইটা তো গেল। আমরা মোটামুটি প্ল্যান করে ফেলছিলাম, হোটেল বুক করা থেকে শুরু করে সব কিছুই আগে নিয়েছিলাম অনেক দূর, কিন্তু পরে আর হয়নি। এর আগের বছর আমরা ট্রাই করছি। তখন যেটা হতো, ওই ভার্সিটি ডিপার্টমেন্ট যেহেতু নতুন, এখন একটা বড় ট্যুর দিলে কী পরিমাণ স্টুডেন্ট আসবে, এটা কস্ট এফেক্টিভ হবে কিনা, এইসব জিনিস চিন্তা করে পরবর্তী দেখা গেলো আর সামনে আগায় না। তো আমরা 4 বছরে ওই একটাই যে ট্যুর পেয়েছিলাম সিলেটে, সেটাই। কিন্তু ভার্সিটিতে যদি রেগুলার সেমিস্টার ওয়াইজ ট্যুর হতো, অন্তত বছরে একবার হলে হতো, তাহলে কি সবার মধ্যে বন্ডিংটা ভালো হয়, আর নলেজ অনেক বাড়ে, নলেজ শেয়ারিং হয়, আর রিফ্রেশমেন্টটা খুব বড় একটা জিনিস। মাঝে মাঝে এরকম যদি হচ্ছে অর্গানাইজ ওয়েতে রিফ্রেশমেন্ট হয়, তাহলে তো পড়াশোনার গতি আসে। তো যেগুলো রিনোন ইউনিভার্সিটি অথবা ভালো ইউনিভার্সিটি, সেইগুলোতে হয়তো এইগুলো অনেক অর্গানাইজ। নতুন ইউনিভার্সিটিগুলো বা নতুন ডিপার্টমেন্টগুলোতে এই সুবিধাগুলো তখন পায় না ঠিক মতো। এখানে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকে যে আচ্ছা আমি ইনিশিয়েটিভ নিয়ে করছি, সো আমার লিডারশিপ স্কিলটা হয়তো বাড়তেছে, শেখার অনেক সুযোগ থাকে, শেখার সুযোগ থাকতেছে, টিচাররা ফ্রেন্ডলি থাকতেছে। আচ্ছা ভাই, আপনি তাহলে ভার্সিটি লাইফে ইনিশিয়ালি সাবজেক্ট চুজ করলেন, বিউবিটি চুজ করলেন, তারপরে প্রথম দিককার স্টুডেন্ট হিসেবে বিউবিটি শেষ করলেন, গ্রাজুয়েট করলেন 2015 সালে। এরপরে আপনার ভার্সিটি থেকে ক্যারিয়ার শুরু হওয়ার যে ট্রানজিশনটা, এইটা আপনার কিরকম ছিল? যে আপনি ট্রিপলি থেকে গ্রাজুয়েশন শেষ করছেন, এখন আপনার সামনে তো অনেক পাথগুলো ওপেন আছে, আপনি হাই স্টাডিজের জন্য যেতে পারেন, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে পারেন, বা প্রাইভেট সেক্টরগুলোতে জবের জন্য যেতে পারেন। আপনি কিভাবে চুজ করছেন এটা, কোন পাথে যাবেন বা কিরকম? ওই সময়টা আসলে অনেক কঠিন ছিল, মানে আমার হচ্ছে ওই সময় একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল, প্রপার গাইডলাইন পাচ্ছিলাম না। তো মোটামুটি আমার লাইফ থেকে 1 থেকে 1.5 বছর ওখানে নষ্ট হয়েছে। তো আমাদের হচ্ছে ওই ফার্স্ট ইনটেকের ডে এবং ইভিনিংয়ের কিছু বড় ভাই, ওই সময় ভার্সিটিতে মোটামুটি আমি পরিচিত ছিলাম, রেজাল্ট ভালো হচ্ছিল, সবাই চিনতো মোটামুটি, এবং আমার ট্রিপলিতে মোটামুটি বেসিক ভালো ছিল। আমি যদিও নিজের ইচ্ছাই ট্রিপলি পড়ি নাই, কিন্তু তারপরেও আমি যা পড়েছি বুঝে শুনে পড়েছি। তো এই সিনিয়র ভাইরা আমাকে জব অফার করা শুরু করলেন, যে আমার এরকম আমি চাকরি করছি, তুমি আসো। বিশেষ করে ইভিনিংয়ের ভাইরা। হ্যাঁ, তো তখনকার সময়, আমাদের সময় 10 থেকে 12,000 টাকা দিত আর কি। তো আমি 15,000 টাকার অফার পাই। অনেকে বললো যে আসো, বাড়িয়ে দিব, 20 পর্যন্ত দিব। কিন্তু আমার হচ্ছে তখন জবে ঢোকার ইচ্ছে ছিল না। আমি যেটা করছিলাম আর কি, আমি 4th ইয়ারে ওঠার পরে জিআরই, এবং প্রথমে জিআরই শুরু করি, জিআরই প্রস্তুতি নেই, পরবর্তীতে আইএলসি প্রিপারেশন নেই। তো তখন আমার একমাত্র টার্গেট ছিল, যেহেতু আমার রেজাল্ট ভালো হচ্ছিল, তো আমার টার্গেট ছিল আমি দেশের বাইরে চলে যাব। তো ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলাম। তখন ভার্সিটি শেষ করে আমার 2টা চিন্তা ছিল। একটা হলো, তখন আমি স্টুডেন্ট পড়াতাম, মানে একটা কোচিং ছিল আর কি আমার। তো এই জন্য ইনকাম হচ্ছিল আর কি, টাকা পয়সার প্রেশার ছিল না ওই সময়ে যে আমার এখনই চাকরিতে ঢুকতে হবে। সেই জন্য আমি তখন যে চাকরির অফারগুলো আসতো বা চাকরি, কিছু ছোটোখাটো চাকরি করার সুযোগ ছিল, তখন আমি এগুলো না করে আমি চিন্তা করলাম যে আমি দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে আমার, যে আপনি যে হাই স্টাডিজের জন্য প্ল্যান করে যাচ্ছেন, ঠিক আছে, এইটা দিয়ে শুরু করি। এখন পরে আপনার লাইফ চেঞ্জ হয়েছে, অন্য জায়গায় গেছে, সেটা আসা যাবে পরে। এখন আপনি এটা কি নিজেই ডিসিশন নিছেন, নাকি আপনার মেন্টরশিপ কাদের থেকে নিছেন আর কি? এইটা আসলে কি, তখনকার বললাম যে প্রেক্ষাপটটা খুবই ভিন্ন ছিল। আমাদের ওই সময়ে শুধু আমাদের সেকেন্ড ইনটেকের একটা ভাই ছিলেন, উনি ওই ভার্সিটি চলাকালীন উনি জার্মানিতে হচ্ছে
ক্রেডিট ট্রান্সফার করে চলে যান। মানে আমার আশেপাশের এক্সাম্পল ছিল একমাত্র একটাই। তো সেখান থেকে আসলে ওইভাবে করে আগ্রহ তৈরি হওয়ার সুযোগ নাই যে আমার ভার্সিটি এখান থেকে ভার্সিটি শেষ করে চিপড়ি থেকে শেষ করে কেউ দেশের বাইরে গিয়েছে, ওরকম কোনো এক্সাম্পল ছিল না। ওই শেষের দিকে আমাদের ভার্সিটি যখন শেষের দিকে, তখন আমাদের ওই সময় যারা শুরুর দিকে যে স্যাররা ছিলেন, জুনিয়র স্যাররা, ওনারা তখন সবাই আস্তে আস্তে দেশের বাইরে যাওয়া শুরু করলেন। তো একযোগে ওই সময় আমার মনে পড়ে 3 থেকে 4 জন স্যারদের স্কলারশিপ হয়, ওনারা চলে যান। তখন আমার এই জিনিসটা মাথায় আসে যে আমি একটু ট্রাই করে দেখি। তখন আমি স্যারদের সাথে পরামর্শ করি, অনেক স্যার হচ্ছে অনেক উৎসাহ দেন, ঠিক আছে তুমি ট্রাই করো। আরেকটা বিষয় এখানে আছে, মানে আমি ওই চাকরিতে ঢুকি না, এটার কারণ আছে। আমরা বিবিটিতে তখন এরকম কথা চলছিল যে যেহেতু ডিপার্টমেন্টের নতুন, এখানে টিচার নেওয়া হয় না ডিপার্টমেন্ট থেকে, তাহলে আমরা হচ্ছে এই ইনটেকগুলো থেকে ডিপার্টমেন্টে টিচার নিব। তো তখন ওই এলিজিবল বলতে হচ্ছে, তখন আমার যতটুকু মনে পড়ে আমি সেকেন্ড ইনটেকের একটা গ্রুপ আর আমাদের গ্রুপ প্রথম ডিফেন্স দিই, মানে ভার্সিটি পাস করার জন্য। অর্থাৎ আমাদের আগের ইনটেকগুলো তখন ডিফেন্স দেয়নি আর কি। হ্যাঁ, মানে যদিও আমাদের এক ব্যাচ সিনিয়র অনেকেই হচ্ছে ফার্স্ট ইনটেকের, অনেকেই সেকেন্ড ইনটেকে ছিলেন, সেকেন্ড ইনটেকের অনেকে আবার থার্ড ইনটেকে ছিলেন, মানে অনেকেরই তখন শেষ হয় নাই। তো আমরা একসাথে সেকেন্ড ইনটেকের ভাইদের সাথে আমরা ডিফেন্স দিই, অর্থাৎ আমরা 2-3টা ব্যাচ প্রথম শেষ করি ভার্সিটি। তো ওই সময়ে আসলে ভার্সিটিতে যদি টিচার হিসেবে নিত আর কি, তখন আমার একটা সুযোগ ছিল। আচ্ছা, ডিপার্টমেন্টের ফার্স্ট হিসাবে বা অন্যান্য ইনটেকের সাথে কম্পেয়ার করলে রেজাল্ট ভালো ছিল। তখন আমার সিজিপি 3.96 ছিল। এটা আসলে বলার জন্য আর কি বলা না, এটা বলছি এই জন্য যে এটা একটা সুযোগ। রেজাল্ট ভালো করলে নতুন কিছু উইন্ডো ওপেন হয়। হ্যাঁ, তো ওই রেজাল্ট ভালো ছিল, কিন্তু আমার মনোবল ছিল যে আমি যদি অন্য চাকরিতে নাও ঢুকি, ভার্সিটিতে এখন না হোক কয়েকদিন পরে হলে সুযোগ পাবো। তখন আমার টার্গেট ছিল যে দেশের বাইরে যদি একটা মাস্টার্স করা যায়, তাহলে হয়তো আমার বিবিটিতে জায়গাটা পড়তে হবে, না হইলে আমি দেশের মধ্যে একটা মাস্টার্স করে নেবো ভালো একটা জায়গা থেকে। তো এটা আসলে মোটিভেশনটা নিজে থেকেই, এই বিষয়টা যেহেতু আমার ভার্সিটির টিচার হওয়ার সুযোগ আছে, তখন আমি চিন্তা করলাম একটা ভালো মাস্টার্স হলে আমার এই রাস্তাটা ওপেন হবে। তো পরবর্তীতে আমরা সুযোগটা পাইনি, আমি পাইনি, পরবর্তীতে আমাদের কেউই মনে হয় আর পাইনি এখন পর্যন্ত, হয়তো আমার না এখন পর্যন্ত কেউ এই হিসেবে ডিপার্টমেন্টে ঢুকে নেয়। আচ্ছা, এটা আমার জানা ছিল না, আমি ভাবছি হয়তো পরবর্তীতে কেউ জয়েন করেছে। রুলস অ্যান্ড রেগুলেশনের বেড়া জালে সব আটকা পড়ে গেছে। এখন তাহলে আপনি চুজ করলেন যে আপনি হায়ার স্টাডিজের জন্য। রাইট, আমি চুজ করলাম যে হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করি। ওই অনুযায়ী আমার মোটামুটি প্রস্তুতিও হচ্ছিল এবং হয়ে গেছিল, কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপটে পরবর্তীতে আমি শেয়ার করি, সমস্যা নেই, যেহেতু আমাদের জুনিয়ররাই শুনবে। তো আমি আমাদের ডিপার্টমেন্টের ওই সময়ের 2জন সিনিয়র স্যারের সাথে পরামর্শ করি এবং ওনাদের রুমে বসে দীর্ঘ সময় কথা বলি। ওনারা বললেন যে দেখো, আমি যেটা বুঝতে পারছি তুমি মনে হয় ভার্সিটিতে জয়েন করার জন্য চেষ্টা করছো, তো আমি ইন্টারনালি যা শুনেছি তোমাদের নিবে না, ঠিক আছে? আগামী 1-2 সেমিস্টার পর্যন্ত নেওয়ার প্ল্যান নাই, তুমি মনে হয় কিছুদিন সময় নষ্ট করে ফেলছো, এখন ওইদিকে চিন্তা না করে তোমার যদি বাইরে যাও চিন্তা থেকে বাইরে যাও, নাহলে অন্য কোনো দিকে তুমি হচ্ছে মুভ করো, মানে এখানে তুমি হচ্ছে এটা আসে থেকেও না। তো আমি এভাবে 2জন স্যারের সাথে পরামর্শ করার পরে আমি যখন দেখলাম 2জনই সেম কথা বলতেছেন, এর মাঝখানে কিন্তু আমার বড় একটা সময় গিয়েছে। আমি হচ্ছে ওই সময় প্রস্তুতি নিচ্ছিলাম, বাইরে অ্যাপ্লাই করছিলাম, কয়েকটা জায়গা থেকে অফার লেটারও আসছিল, যাওয়ার জন্য মোটামুটি আগাচ্ছি। তখন এটা শুনে মন খারাপ হলো, তখন আমার ওই মোটিভেশন নষ্ট হয়ে গেলো। তাহলে আমার আপাতত আর দেশের বাইরে মাস্টার্স না করে আমি চাকরির জন্য চেষ্টা করি। তো তখন প্রথম দিকে আমার হচ্ছে মূলত টার্গেট ছিল ট্রিপলি বেস কোনো জবেই জয়েন করবো, পরে আর কি পরবর্তী প্রেক্ষাপটে মোটিভেশন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে একটা ব্যাপার যে আমাদের ইনিশিয়াল প্রিপারেশন যেরকম থাকবে, অনেক সময় আমাদের এই ব্যাপারটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী নাও হইতে পারে, কিন্তু ওই সময় সুইচিং যে করাটা, এইটা অনেক ইম্পর্টেন্ট যে আমি কোন রাইট টাইমে, আচ্ছা ঠিক আছে কোন একদিকে চাচ্ছিলাম এদিকে হচ্ছে না, আমি দেখতেছি যে আমি এটার জন্য ক্যাপাবল না, বা আমার ইন্টারেস্ট অন্য জায়গায় চলে গেল, তো স্টিক টু না থেকে এটা সুইচ করাটা অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই, মানে ওই সময়টা যে কোনো একটা ট্রানজিশন পিরিয়ড অনেক গুরুত্বপূর্ণ। ট্রানজিশনটা যদি ওই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে সময়টা হচ্ছে সেভ হয়। আমার ওই সময় বেশ সময় নষ্ট হয়েছে, এবং আমার হচ্ছে যখন চাকরির জন্য প্রস্তুতি না শুরু করব বা প্রাইভেট জবের জন্য হচ্ছে আমি ইন্টারভিউতে শুরু করব, ওই সময়টা কিন্তু আমি অনেক দিন মানে এই কনফিউশনে ভুগছি যে কী করা যায়। এখন মাঝখানে একটা সময় চলে গেছে, তো আমার গভর্নমেন্ট জবের কথা তখনও মাথায় আসে নাই, এটা অনেক পরে আসছে। আচ্ছা, তাহলে আপনি প্রথমে ছিলেন যে আমার টার্গেট ছিল দেশের বাইরে অথবা আরো আগে ভার্সিটিতে জয়েন করা, ভার্সিটিতে যখন দেখলেন হলো না, তখন আচ্ছা তাহলে আর বাইরের হাই স্টাডিজে গিয়ে আমার তো দেশে ব্যাক করতে হবে, বা আগ্রহটা চলে গেছে তখনই। তারপরে আপনি চাইছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট জবগুলোতে আপনি যাওয়ার জন্য। মানে মূলত বিষয়টা হচ্ছে কি, মানে আমার তখন মাথায় একটা সেন্স কাজ করেছে যে আমার ভার্সিটি যদি আমাকে না নেয়, তাহলে অন্য ভার্সিটি কেন নিবে? এই জাস্ট একটা কোশ্চেন অ্যান্সার জাস্ট আমি খুঁজে পাই নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি আপাতত মাস্টার্স করে মনে হয় লাভ হবে না, আসলে আমাকে ওইভাবে গুরুত্ব দিবে না, কারণ তখন বিবিটিকে খুব বেশি মানুষ চিনেও না, আর এই ডিপার্টমেন্ট তেমন কিছু করেও নাই।
আমাদের আইবির মেম্বারশিপ ছিল না তখন, বা হবে ওদের ভবিষ্যতে এরকম কোনো সম্ভাবনা রিয়েলিস্টিক ছিল চিন্তা না। ভাবনাগুলো আসলে তখন আমার কাছে মনে হয়েছে যে আমি মাস্টার্স করে আবার যদি দেশেই ব্যাক করি তাহলে তো আমার ভার্সিটি ছাড়া আর কি করব। তখন আমি ভাবলাম যে না, এটা না, তাহলে আমি ট্রিপলির অন্যান্য জবে ইয়ে করি। তো আবার মাস্টার্স করার একটা ইচ্ছা মনের মধ্যে ছিল, মানে যে হচ্ছে মাস্টার্স অন্তত করে রাখি। পরে আমি ওই বছর চিন্তা করলাম এমএসটিতে ভর্তি হবো, এবং বুয়েট এবং এমএসটি দুটোর জন্য প্রস্তুতি নেই। দুর্ভাগ্যবশত ওই বছর হচ্ছে এমএসটি সার্কুলার দেয়নি। তো পরবর্তীতে আমি আবার পরের বছরের জন্য ট্রাই করি। তখন আমার আপনি মাস্টার্সের প্রিপারেশন যখন নিচ্ছেন তখন কি জবের প্রিপারেশন নিচ্ছেন একই সাথে নাকি? না, তখন আমি আসলে ওই চাকরি করছিলাম, যে মোটামুটি একটা ভালো চাকরি হলে জয়েন করব। যে বললাম যে টাকা পয়সার একটা বিষয় ছিল, আমি দেখছিলাম যে কোনটাতে কস্ট এফেক্টিভ হয়, কোন কাজটা করলে হচ্ছে আমার জন্য বেটার হয় আর কি। তখন আমার ভালো ইনকাম ছিল, নিজের কোচিং ছিল, ভালো ইনকাম ছিল। তখন আর কি 15-20 হাজার টাকা চাকরি তখন টানতেছিল না ওই সময়। তখন মনে হচ্ছিল যে বেটার কিছু হলে, হ্যাঁ টিউশন বলতে কোচিং ছিল, মোটামুটি প্রতিষ্ঠিত কোচিং। তার মানে এখানে আরেকটা আপনার মানে তার মানে আপনার লাইফ থেকে একটা জিনিস বুঝলাম যে যদি আমাদের একটা ব্যাকআপ ইনকাম থাকে, ছোট হোক বড় হোক, তাহলে হয়তো আমাদের ক্যারিয়ারের ডিসিশনগুলো নিতে অনেক ইজিয়ার হয়। অনেকের হয় যে ভার্সিটি শেষ করে চাকরিতে ঢুকতে হবে, যে কোনো এক জায়গায় ঢুকে পড়তেছে, এটা গ্রোথ আছে কিনা এটা হয়তো চিন্তা করতেছে না। স্টুডেন্ট লাইফ থেকে কোনো একটা ইনকাম সোর্স যদি জেনারেট করতে পারে, একদম বেসিক জিনিস টিউশন বা কোচিং সেন্টার থেকেও যদি শুরু করে, বা ছোটখাটো স্টার্ট আপ বা বিজনেস যেটাই বলা হয়, তো তোমার একটা ওই অবজারভেশনটা দারুণ ছিল। হ্যাঁ, দারুণ একটা কোশ্চেন। আমার কাছে মনে হয় কি, ভার্সিটি লাইফ থেকে পাশাপাশি ইনকাম না, শুধু একটা সেভিংসও দরকার। তুমি ইনকাম করবা, পাশাপাশি একটা সেভিংস থাকবে, যেন তুমি ওই সময়ে ভার্সিটি শেষ করার পরে যদি তোমার হাই স্টাডি করার প্ল্যান থাকে, মাঝখানে যে সময়টা বা ভার্সিটিতে যদি কোনো টিউশন ফি বা দিতে হয়, দিয়েও যদি যেতে হয়, ওই ব্যাকআপটা যেন ফ্যামিলি থেকে দিতে না হয়। অলরেডি তুমি যদি প্রাইভেটে পড়ো, তোমার তো একটা ভালো অ্যামাউন্ট 4 বছরে খরচ হয়েছে। শুধু ভার্সিটিতেই না, তোমাকে ঢাকায় রাখার জন্য তুমি যে থাকো মেসে, সে খরচ হোক বা অন্য খরচ হোক, একটা ভালো অ্যামাউন্ট কিন্তু খরচ হয়ে যায় ফ্যামিলি। এরপরে তোমাকে 1-2 বছর চালাবে, ওরকম অবস্থা সবার নাও থাকতে পারে। এবং আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিবৃতিতে ভর্তি হয় অনেকেরই থাকে না, ম্যাক্সিমামের হয়তো থাকে না। হ্যাঁ, আমারও ছিল না। তো ওই ফিনান্সিয়াল যদি তোমার একটা মানে আস্থার জায়গা হোক বা নির্ভরতার জায়গা থাকে, তখন তুমি সময় নিয়ে হলেও মানে ভালো সিদ্ধান্ত নিতে পারবা। আমার যেটা মনে হয়, ওই সময় যদি আমার ক্রাইসিস বেশি থাকতো, আমি তখন ওই কোনো একটা জবে 12 হোক আর 15,000 হোক জয়েন করে ফেলতাম। হয়তো খারাপ কিছু না, হয়তো বেটার কিছু হইতে পারতো। এখন যেটা করছি এটা করতে পারতাম না। ওইখানে জয়েন করে ফেললে আমার আর এই দিকে আসার কোনো চিন্তা ভাবনা থাকতো না। খুব টাফ হয় সারাদিন অফিস করে মানে প্রিপারেশন নেওয়া। তোমার ধরো মানে পকেটে টাকা নাই, একেবারেই ক্রাইসিস টানাটানি, এর মধ্যে তুমি বিলাসিতা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ধরো একটা বিসিএস এর প্রস্তুতি নিতে গেলে 4-5 বছর সময় ধরে পরীক্ষা দিতে হয়, রেজাল্ট হতে হতে জয়েন করতে করতে 5-5.5 বছর 6 বছর লাগে। কোচিং সেন্টার খরচ আছে, ব্যাকআপ যদি না থাকে তখন কি তুমি পারবে না। তো সেই জন্য আমার মনে হয় যে স্টুডেন্ট লাইফে তুমি যেটা বললা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অন্তত ইনকাম যাই হোক, ওখান থেকেও যতটুকু ইনকাম হয় যতটুকু সম্ভব সেভিংস করে তারপর হচ্ছে একটু ভাবা ফিউচারের কথা। আপনার যেহেতু একটা ইনকাম ব্যাকআপ ছিল ইনকামের, তাহলে আপনি মাস্টার্সের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন আর জব সার্চ করতেছিলেন, প্রাইভেট জব সুইটেবল কোনটা হয়। রাইট, তখন আর কি আমি দুইটা জিনিস ভাবছিলাম, যে যদি প্রাইভেট জবে জয়েন করি তাহলে মাস্টার্সটা করা হবে না, আর মাস্টার্স করলে করা হয়ে গেল একটা, পরবর্তীতে ওইভাবে করে আর করা হবে না। তখন মনে হচ্ছিল আর কি। এখন মনে হচ্ছে যে না, চাকরিতে জয়েন করেও করা যেত মাস্টার্স। তখন আমি মানে এই মাস্টার্সটাকে খুব সিরিয়াসলি নিয়েছিলাম, যে এটা যেহেতু দেশের বাইরে পরদেশে করলাম না, দেশেই করি, কিছু করি, ভালো ভালো জায়গায় করি, ভালো একটা সাবজেক্ট করি, যেন ফিউচারে কাজে আসে, এবং এখানে আমি ভালো থিসিস করব। ফিউচার যদি আমি এরকম যেতে চাই বা পরবর্তীতে যদি কোনো সুযোগ তৈরি হয়, সেটা আমি কাজে লাগাতে পারি। এই জন্যই মাস্টার্স সব অপরচুনিটিগুলোই রাইট আমি হাতে রাখার চেষ্টা করছিলাম। তখন তো এত কিছু বুঝতেছিলাম না। এখন এখান থেকে তাকালে, উপর থেকে তাকালে তো নিচে ভালো করে দেখা যায়। এখন আর কি এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারছি তখন আমি কি ভাবছিলাম। তো ওই জন্য মূলত আমি ঢুকতে পারছিলাম চাকরিতে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে ভালো হয়েছে। তখন আমি পরবর্তীতে মাস্টার্সটাও করি সুন্দর করে। আর মাস্টার্স তো যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, 2 বছর লাগে। বিবিএ হোক বা অন্য ইয়ে থেকে হলে তাহলে 1 বছর হয়ে যায় মাস্টার্স, বা 1.5 বছর হয়ে যায়। তো আমাদের তো ফুল 2 বছর লাগে, অনেক ক্ষেত্রে বেশিও লাগে। তো সেই জন্য ওই যে সময়টা হচ্ছে ব্যাকআপ চালানোর মতো ব্যবস্থা থাকতে হবে। আচ্ছা, তারপরে আপনি তাহলে প্রাইভেট জবে কি জয়েন করছিলেন, নাকি গভর্নমেন্ট জবের দিকে কিভাবে আপনি সুইচ এটা আসলে অনেক মানে লম্বা ঘটনা। সরাসরি আসলে গভর্নমেন্ট জবে আসি নাই। আমি ভার্সিটি শেষ করার পরে যখন মাস্টার্সের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন যেহেতু আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছিলাম, তখনও ভার্সিটির শুরু থেকেই আমি পড়াই। মানে ইভেন ভার্সিটি শুরু না, ঠিক ভার্সিটি জয়েন করার আগে থেকেই, ইন্টার পরীক্ষা দেওয়ার পর থেকেই, অ্যাডমিশন টাইমেই আমি অ্যাডমিশনের শেষ টাইম দিকে হচ্ছে পড়ানো শুরু করি। তো পড়াচ্ছিলাম এবং পড়ানোতে ভালো করছিলাম। মানে ওখানে আমার একটা আন্তরিকতা ছিল, ডেডিকেশন ছিল, ভালো লাগা ছিল। সেই জন্য 3টার কম্বিনেশন একসাথে হয়ে ভালো হচ্ছিল আর কি। তখন আমার পড়ানোতে একটা আগ্রহ তৈরি হয়।
ওই আগ্রহ এবং পাশাপাশি বিবিটিতে জয়েন করার আগ্রহ, মানে দুইটা মিলে আমার কাছে মনে হচ্ছিল যে জয়েন করলে ভালো হবে, আমার একটা পেশনের জায়গা থাকবে। ওইটা যেহেতু হলো না, পরে আমি একটা কলেজে জয়েন করি, আচ্ছা। মাস্টার্স মানে পরীক্ষা দিচ্ছিলাম ওই সময়, প্রস্তুতি নিচ্ছিলাম ওই সময়, একটা কলেজে জয়েন করি। তো কলেজে আমি ভালো করি, মানে আমি সুনাম ছড়ায় পরে অল্প কদিন পরে, তারপর আমি আর্টে কলেজ থেকে অফার পাই, পরে আর্টে কলেজ জয়েন করি, এরপরে আবার একটা কলেজ জয়েন করি। বিষয়টা এরকম হয়েছে যে আমি একসাথে পরে দুইটা কলেজে পড়াইছি, একটাতে পার্মানেন্ট আর একটাতে হচ্ছে গেস্ট লেকচারার হিসেবে। লাস্ট টাইমে যখন কলেজ শেষ করি তখন আমি 3টা কলেজে একসাথে ছিলাম, একটাতে পড়াতাম, একটাতে গেস্ট লেকচারার, আর একটাতে হচ্ছে অ্যাডভাইজার হিসেবে কাজ করতাম, ওখানকার স্টুডেন্ট এবং টিচার প্যানেল নিয়ে কাজ করতাম। মানে আমার অনেক ডাইভার্সিটি আছে জীবনে, মানে অল্প সময়ে আমি অনেক কিছু করেছি। ওই 3-4টা কলেজ চাকরি করেছি। পরবর্তীতে আমার এক ফ্রেন্ডের সাথে কথা হয়, আমার ফ্রেন্ড সাউথ ইস্টে পড়তো, তো ওর সাথে আমার মিরপুর 10-এ দেখা হতো প্রায়। আমি ওখানে কোচিং করাতাম, ও টিউশন করে আসতো, বসে আড্ডা দিতাম আমরা 2-3জন ফ্রেন্ড। ও তখন বিসিএস এর প্রস্তুতি শুরু করে ভার্সিটি শেষ করার পরেই। ওর সাথে কথা বলতে বলতে আমি ওইটা সম্পর্কে জানতাম না, কারণ আমার আসলে ওই যেটা বললাম ভার্সিটির সিনিয়র কোনো ভাই তখনও ওইভাবে করে প্রস্তুতি নিচ্ছিলেন না বা আমার জানা ছিল না। এটা পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক সময় হয় যে আগের অনেক ব্যাচ বের হয়ে গেছে, সবাই অনেকেই Public-এ আছে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিছে, Right. সেটা দেখে একটা ট্রেনটা কি পাবলিকে যেটা হয়, ওরা ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই টুকটাক শুরু করে প্রস্তুতি, থার্ড ইয়ার থেকে লাইব্রেরিতে যাওয়া শুরু করে, ফোর্থ ইয়ারে গেলে মোটামুটি একটা প্রস্তুতি হয়, বের হয়ে দেখা গেলো 1-1.5-2 বছরের মাথায় ওদের একটা জবও হয়ে যায় অনেকের ক্ষেত্রে। আমাদের এখানে কালচারটা একটু ভিন্ন। তো আমার ওই ফ্রেন্ডের সাথে কথা বলে ও দেখলাম যে জবের জন্য ট্রাই করছে, তখন ওর সাথে কথাবার্তা বলে বুঝলাম যে হ্যাঁ, তো এটা তোর করা যেতে পারে। তো আমি তখন সিলেবাসও জানতাম না ওইভাবে করে, ওর সাথে কথাবার্তা বলে পরে যখন সিলেবাস দেখলাম তখন আমার একটু সাহস কাজ করলো, কারণ আমি যেহেতু স্টুডেন্ট পড়াই, তখন আমার যেহেতু কোচিং ছিল, আমি মোটামুটি সব সাবজেক্টের ক্লাস টাস টুকটাক নেওয়া হতো। টিচার আছে না একটা সাবজেক্টের ব্যাকআপ দেওয়ার জন্য, এমন হয়েছে ইকোনমিক্স ক্লাসও নিয়েছি, অ্যাকাউন্টিংও নিয়েছি, অ্যাকাউন্টিং পড়ি নেই ওইভাবে ভার্সিটিতে। কিন্তু ইউনিভার্সিটিতে মানে ইঞ্জিনিয়ারদের একটা ব্যাপার আছে, ইঞ্জিনিয়ারিং এর সব সব অলরাউন্ডার পড়ে। তো ওই অ্যাকাউন্টিং পড়েছি, ইকোনমিক্স পড়েছি, ম্যানেজমেন্ট, মার্কেটিং সবই কিন্তু আমরা পড়েছি ভার্সিটিতে। তো ওই টুকটাক করে দেখা গেলো ক্লাস নিতে নিতে অনেক কিছুই পড়া হয়ে যেত। তো আমি ওই সিলেবাসটা দেখার পরে একটা সাহস তৈরি হলো, যেহেতু আমি অনেক ধরে স্টুডেন্ট পড়াই, কোচিংও আছে, ক্লাসও নিচ্ছি, তো আমার কাছে বিশেষ সিলেবাসটা দেখে মনে হলো যে আমি মনে পারবো, একটু ট্রাই করি। তখন আমার আস্তে আস্তে করে ওই বিদেশে যাওয়ার যে এটা মাথা থেকে সরে ফেললাম, তখন আমি জবের প্রস্তুতি শুরু করি আর কি। এটা তখন মোটামুটি 1.5 বছর চলে গেছে। আমি প্রথম বিসিএস যেটা পেতাম সেটা পাইনি, মানে আমি অ্যাপ্লাই করিনি, আপনি জানতেনই না যে এগুলো না, বা দেওয়ার সুযোগ আছে। করে নেই। মানে আমি যখন ভার্সিটিতে পড়ি শেষের দিকে এপিআর দিয়ে দেওয়া যায়, মানে তোমার পরীক্ষা হয়েছে কিন্তু রেজাল্ট হয়নি, আচ্ছা, এটা আমি জানতামই না। আমার ওই ফ্রেন্ডের মাধ্যমে জানলাম যে ও অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে, ও ওটার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওইটা শুনে আমার মন খারাপ হলো, আরে আমি জানলে তো আমি অ্যাপ্লাই করতে পারতাম ওর সাথে। তারপরে জানাটা অনেক ইম্পর্টেন্ট। Right. ইনফরমেশন গুলো কই কি Right. আছে, আমি হয়তো সব জায়গায় অ্যাপ্লাই করবো না, সব জায়গায় সব জবে যাবো না, কিন্তু ইনফরমেশন গুলো থাকুক, আমি সুইচ যাতে করতে অবশ্যই, পারি। এই জন্যই তো বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। হাতের কাছে আমার অপশন থাকবে অনেক। যেমন আজকের পডকাস্টের বা আজকের যে কথাবার্তাগুলো হচ্ছে, এগুলো উদ্দেশ্যই হলো যে জানানো, যে সবাই জানলো ব্যাপারগুলা, যে কোন ফিল্ডে কেমনে যাইতে হয়। আমি যাবো না ঠিক আছে, কিন্তু ইনফরমেশনগুলো থাকলো। হয়তো আমার ছোটো ভাই যেতে চাই, তাকে হয়তো আমি হেল্প করতে পারলাম, হেল্প নাও করলাম, মানে আমাদের লাইফে কখন কোনটা মোড় কোন দিকে যাবে এটা আমরা জানি না। তো জেনে রাখাটা আমার মনে হয় যে আমরা হয়তো পডকাস্টে এদিক ওদিকে অনেক জিনিসপত্র শুনি যেগুলো কাজে লাগে না। আমাদের একটা খুব বড় অ্যামাউন্ট অফ টাইম কিন্তু সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে, মানে উই আর বিকামিং দ্য স্লেভ অফ সোশ্যাল মিডিয়া। সো আমরা দেখাচ্ছে বাসে করে কোথাও যাচ্ছি, কারণ আমাদের হেডফোনটা দিয়ে জাস্ট এটা না দেখলাম, শুনলাম, ইনফরমেশনগুলো থাকলো, হয়তো লম্বা একটা আলোচনা হবে, কিন্তু একটা দুইটা পয়েন্ট হয়তো অনেকের কাজে লেগে যেতে পারে। এটাই লাইফের ইয়ে। আচ্ছা ভাই, তাহলে আপনি কলেজে পড়াচ্ছিলেন, 3টা কলেজে একসাথে পড়াচ্ছেন, আপনার যেহেতু পড়ানোর এক্সপিরিয়েন্স ছিল ওইখান থেকে আপনি এদিকে ভালো করতেছিলেন। এখন আপনার তো আপনার গোল কি ছিল সেই সময়, যে আচ্ছা আমি কি কলেজের এই সেক্টরগুলোতেই দেখবো পড়াশোনা, মানে পড়াবো, টিচিংটাতে দেখবো কিনা? সাথে আপনার তো 2টা অপশন ছিল, একটা হলো যে গভর্নমেন্ট জবের অপশন, যে গভর্নমেন্ট কলেজগুলো বা গভর্নমেন্ট জব স্পেশালি, আরেকটা ছিল ইন্ডাস্ট্রিতে ঢোকা। আপনি এই 2টার মধ্যে কিভাবে চুজ করছেন? আরেকটা বিষয় একটু অ্যাড করি এর সাথেই, যারা এখন এই প্রশ্নটা আমাকে অনেকেই করে, ভাই আমি তো ত্রিপুলিতে পড়েছি, আমি কি কলেজ নিবন্ধনে পরীক্ষা দিতে পারবো কিনা, আইসিটিতে পরীক্ষা দিতে পারবো কিনা? হ্যাঁ, তা আমাদের সময়ে ওই সুযোগটা ছিল না। হ্যাঁ, এখন আছে কিনা আমি পুরোপুরি শিওর না, তবে আমি যেটা জানি এইভাবে সুযোগ আছে, যদি 6 মাসের একটা আইসিটি ডিপ্লোমা থাকে, কম্পিউটার ডিপ্লোমা থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে ওই কলেজ নিবন্ধনে ত্রিপুলি থেকে আইসিটিতে অ্যাপ্লাই করা যায়। তো আমাদের সময় এটা ছিল না, কিন্তু আমার আগ্রহ ছিল, যেহেতু পড়াতে ভালো লাগে, ভার্সিটি যেহেতু হলো না, তাহলে আমি কলেজের জন্য ট্রাই করি। তো ওইটা করতে করতে আমি যখন প্রস্তুতি না শুরু করলাম, তখন আর কি যেটা হয় কি, বিসিএস এর প্রস্তুতিতে ঢুকলে তখন আর ওই আমি ত্রিপুলিতে পড়ছি না কি পড়ছি এগুলো কিছু মনে থাকে না, মানে লম্বা একটা জার্নি, তো তখন আর ওই আমাদের ইন্ডাস্ট্রিতে যাওয়ার আর সুযোগ থাকে না, রাস্তা বন্ধ হয়ে যায়। এটা মোটামুটি ওয়ান ওয়ে ডাইরেকশন,
কারণ এখানে তুমি একটা মোটামুটি প্রস্তুতি থাকবে যে 5-6 বছর আমার এখানে সময় দিতে হবে, এর মধ্যে হতেও পারে আবার না হতে পারে। যদি রেজাল্ট যদি এমন হয় বিগ জিরো, তাহলে আর ফেরার কোনো রাস্তা নাই, কারণ তোমাকে ফ্রেশার হিসেবে কেউ নিবে না। আচ্ছা, এখন এইগুলো তো আপনিই জানতেছেন, এখন আপনি যখন সিলেক্ট করছেন তখন আপনার মাথায় কি ছিল? তখন আমার মাথায় এটা ছিল যে আমি হচ্ছে চেষ্টা করি, না হলে পড়াবো। তখন একটা ব্যাকআপ আছে। একটা ব্যাকআপ ছিল এটা। আর তখন কি আমার কোচিং মোটামুটি ভালো করছিল, এরকম যে হচ্ছে কলেজ থেকে কোচিংয়ে টাইম দিলে বেশি ভালো হয় এরকম মনে হচ্ছিল আর কি। প্রচুর চাহিদা ছিল স্টুডেন্টদের, প্রচুর ব্যাচ ছিল আমার কোচিংয়ে। এক সময় তখন 26 জন টিচার এট এ টাইম হচ্ছে পড়াতো। আমার হচ্ছে ওখানে 7টা ক্লাসরুমে একসাথে ক্লাস হতো। টিচার ছিলেন 26 জন, 26 জন। স্টুডেন্ট কত ছিল এটা আমরা অনেক স্টুডেন্ট। যাক, মানে আপনি যেহেতু পড়ানোর লাইনেই ছিলেন তো এইদিকেই ভালো করছেন আর কি, কোনো একদিক দিয়ে যে আচ্ছা যেটাই করি, হয়তো আপনি ইনিশিয়ালি আপনার হাত খরচ চালানোর জন্য টিউশন করছেন বা ওইটাই ভালো করে করছি, যেটাই করি সেটাই ভালো করে করছি, যে অন্যদিকে কিছু না হলেও এইদিকে একটা ব্যাকআপ আছে আমার। তখন আসলে শুরু করার সময় এইভাবে চিন্তা করি নাই, তখন ভালো করে পড়াতাম বা হ্যাঁ, সিরিয়াসলি এইটাই। পড়াতাম, স্টুডেন্টরা ভালোবাসতো। তখন দেখা গেলো 1-2জনকে রেকমেন্ড করতো, 2-4জনকে করতো, সেইভাবে করে আর কি একটা ফিল তৈরি হয়ে গেছিল আর কি। যে শুধু করার জন্য না, আমি কোয়ালিটি দেবো, যেটাই করবো কোয়ালিটি, যেটা করবো না সেটা করবোই না। মানে যে কোনো কাজে মনোযোগ দিলে মনে হয় এরকম হয় আর কি। তো যাই হোক, পরবর্তীতে আমি প্রথম যে বিসিএসটা আর কি দেই, তখন আচ্ছা, এখানে একটু ছিল যে আপনি তো বিসিএস এর জন্য দিলেন, যে আপনার মাথায় তো আসতে পারতো আচ্ছা ইন্ডাস্ট্রিতেও যাই, কারণ আমি লং টার্ম এখানে দিলে এখানকার স্যালারি স্ট্রাকচারগুলো হয়তো গভর্নমেন্ট থেকে বেশি হয়ে যেতে পারে কিছুদিন পরে। সো মানে আপনি বিসিএসই চুজ করছেন কেন, ইন্ডাস্ট্রিতে না কেন? তখন মূলত স্যালারির জন্য হচ্ছে আসলে ওইভাবে টানতো না আমার। ওই সময়ে ইন্ডাস্ট্রিটা ওইভাবে দাঁড়ায় নাই, খুব অল্প কিছু কোম্পানি ছিল, তার পে আপনার করতে আগে একটা এক্সপেরিয়েন্স ছিল যে আচ্ছা প্রথম দিকে যে অফারগুলো পাচ্ছিলেন ওগুলো স্যালারি অনেক কম, তো সেখান থেকে হয়তো তখন আমার মনে হচ্ছিল যে এগুলো হয়তো খুব বেশি দূর যেতেও পারবো না এমন মনে হচ্ছিল। আর হচ্ছে যেহেতু আমি গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবো, তখন আমি পাশাপাশি চিপুলি ফিল্ডের যে জবগুলা, তখন ওই যে ডেস্কো, পিডিবি, বিটিসিএল, ওইগুলোর জন্য মানে একসাথে মাথায় নিয়ে যে আমি এদিকেও ট্রাই করি, ওইটা না হলে যেন এদিকেও একটা জব হয়, সেভাবে করে প্রস্তুতি নিচ্ছিলাম। তো প্রাইভেট জবটা ওইভাবে তখন টানতে ছিল না, কারণ প্রচুর স্ট্রেস। যেটা হয় কি, ওখানে ঢুকলে যেটা হয়, একটা রাস্তা বন্ধ হয়ে যায়, বাকি অন্য রাস্তাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রথম ওইটা দিকে আপনার প্রচুর প্রিপারেশনের টাইমে হয়তো এটা নিয়ে তখন হয়তো আমি আর ব্যাক করতে পারবো না। আমার মাথায় এটা ছিল যে আমি অন্তত ট্রাই করি 1-2 বছর, দেখি কি হয়, না হলে ব্যাক করবো। প্রাইভেট জব বা অন্য পড়ানো তো আমার আছে। বিশেষ করে আমি তখন চিন্তা করছিলাম যে পড়ানো না হলে প্রাইভেট জবে তো ব্যাক করা যাবে। আর প্রাইভেট জবে জয়েন করলে যেটা হয়, প্রথম দিকে প্রচুর খাটতে হয়, তখন বিকল্প কিছু করা যায় না। আমি যে আবার ফিরে যে প্রস্তুতি নিব ওরকম সুযোগ আর হয় না, বা এটা আসলে এক ধরনের অবাস্তব একটা বিষয়। তার মানে এই যে চয়েসটা, আমি কোন দিকে আগে যাব, কোন অপরচুনিটিটা আগে গ্র্যাব করব বা প্রায়োরিটি দিব, এইটা আসলে বোঝার খুব ইম্পর্টেন্ট। যে আমি গভর্নমেন্ট জবের জন্য যদি প্রিপারেশন নেই, আমি যদি এখানে ফেলও করি, আমি প্রাইভেট জব আমার আছে, কিন্তু আমি যদি প্রাইভেট জবে ঢুকি, আমি গভর্নমেন্টের ওই সময়টা আর থাকবে না, একটা বয়স সীমা আছে আমাদের, বয়স সীমা আছে, এবং প্রস্তুতির একটা যে মানসিকতা, এটা নষ্ট হয়ে যায়, যে ফ্লো, পড়াশোনার ফ্লোটা। আচ্ছা ভাই, তাহলে আপনি কলেজে পড়াচ্ছিলেন এবং আপনার ফ্রেন্ডের কাছে শুনলেন যে বিসিএস এর প্রিপারেশন নিয়ে ইন জেনারেল গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়া যায়। এখন আপনি বলেন যে আপনার পড়ানোর সাথে আপনি এই যে প্রিপারেশন নিছেন, এই জার্নিটা কি ছিল? আপনার একটা কলেজে জব ছিল, বা স্টুডেন্টরা এখন যারা শুনতেছে, আমাদের আলোচনাগুলো শুনবে, তারা কীরকম স্ট্রাগল সামনে ফেস করতে পারে, এটা যদি আগে থেকে মেন্টালি একটা প্রিপেয়ার থাকে, তাহলে তাদের চুজ করতে সহজ হবে যে আচ্ছা আমি এই স্ট্রাগলটা নিতে পারবো, আমি এদিকে যাই, আমি চাচ্ছি না এটা নিতে, আমি অন্যদিকে যাই। বিশেষ হলো যে ভার্সিটিতে বের হওয়ার আগে কিন্তু কিছু কাজ আছে। আচ্ছা, যেমন তোমার যদি মনে হয় যে আমি দেশের বাইরে যাবো, তো তোমার অবশ্যই চিন্তা করতে হবে কোন দেশে যাবো। তুমি যদি আমেরিকা, কানাডায় যাও, সেক্ষেত্রে জিআরই লাগবে, তো জিআরইটা আগে করে ফেলা উচিত। আর যদি মনে হয় না আমার হচ্ছে আইএলস হলেই হবে, তাহলে সেভাবে আইএলস করে বাইরের জন্য মোটামুটি যে প্রস্তুতিগুলো সেগুলো নিয়ে ফেলতে হবে। আর যদি মনে হয় না আমি দেশেই থাকবো, দেশে থাকলে তো সেক্ষেত্রে 2টা রাস্তা ওপেন থাকবে, একটা হচ্ছে জব করা অথবা ইন্ডিভিজুয়াল নিজে কিছু করা। যদি জবের প্ল্যান থাকে সেক্ষেত্রে আবার 2টা রাস্তা, প্রাইভেট এবং গভর্নমেন্ট জব। তো প্রাইভেট জবের ক্ষেত্রে কিছু জিনিস বাড়তি লাগে, যেমন প্রেজেন্টেশন স্কিল গুরুত্বপূর্ণ, ভালো কথা বলা বাংলা এবং ইংরেজি 2টাতেই, এবং ভাইবা ফেস করা, এই বিষয়গুলোর জন্য কিন্তু আলাদা প্রস্তুতি দরকার আছে। তো বেটার কিছু পেতে গেলে তোমাকে অবশ্যই নিজেকে দিতে হবে বেটার কিছু। এবং এটা আপনি বলতেছেন যে ওই ভার্সিটি শেষ করার আগেই যেন এগুলো মাথায় অবশ্যই ভার্সিটি চলাকালীন এগুলো থাকতে হবে। আর গভর্নমেন্ট জবের প্রস্তুতি একটা লম্বা সময়, সেটাও ভার্সিটি থেকে শুরু করতে পারলে খুবই ভালো। তো সেক্ষেত্রে ভার্সিটিতে আমরা ম্যাথের কোর্স করি, ট্রিপলিতে 6টা সম্ভবত কোর্স এখন আছে, আমাদের সময় 6টা ছিল। তো ম্যাথের কোর্সগুলো খুব ভালো করে করতে পারি। ওই সময় যদি আমরা পাশাপাশি কিছু স্টুডেন্ট পড়াই, এইচএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, তো সেক্ষেত্রে আমাদের এইগুলোর প্রস্তুতিও হয়ে যাবে, বিজ্ঞানের প্রস্তুতি হয়ে যাবে, বিসিএস আইসিটি আছে, আইসিটির প্রস্তুতি হয়ে যাবে। তো কিছু করতে হবে আর কি ভার্সিটি থাকা অবস্থায়। যদি আমি চিন্তা করি বাইরে যাব, সেক্ষেত্রে ওইভাবে তৈরি করতে হবে নিজেকে, আর গভর্নমেন্ট জবের জন্য অবশ্যই সেভাবে তৈরি করতে হবে। তো আমার মনে হয় কি, ওই শুরুটা যদি সুন্দর হয়,
তাহলে পরবর্তীতে প্রস্তুতি নিতে সহজ হয়। কেউ যদি এভাবে প্ল্যান করে আমি গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিব, তো সেক্ষেত্রে প্রস্তুতিটা কিন্তু তখন তার সব কিছু কনসাইজ করে নিয়ে আসতে হবে যে আমার গভর্নমেন্ট জবের প্রস্তুতি কী লাগবে। আমার বাংলা, ইংলিশ, ম্যাথ, বিজ্ঞান, জিকে, সিলেবাসটা প্রথমে আমি জানলাম। সিলেবাসটা আমি জানলাম। আগে থেকে যদি আমি ঘাটাঘাটি করি কি আছে না আছে, তখন কিন্তু আমার এই চারপাশে পরিবেশ অনেক কিছু শেখার আছে, তখন আমার ব্রেন কিন্তু শুধু সেগুলাই নিবে। ঠিক আছে, আমার জবের জন্য এটা লাগবে, আমি তাহলে কোন দিকে চুজ কোন করব? দিকে যাবো। আমি একটু পত্রিকা পড়ি, আমার যেমন একটা ভালো গুণ ছিল, আমি পত্রিকা পড়তাম আগে। এখন চাপে পড়া হয় না, কিন্তু আগে আমি পত্রিকা পড়তাম। ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি ভার্সিটিতে এসে সকালে ইংলিশ পত্রিকা পড়তাম। আমাদের সময় তখন কোনার মধ্যে 2টা পত্রিকা রাখা হতো, একটা বাংলা একটা ইংলিশ। তা আমি এসে প্রত্যেকদিন, এটা আমার রুটিন ছিল, বাসায় আমি বাংলা পত্রিকা পড়তাম আর ভার্সিটিতে এসে আমি ইংলিশ পত্রিকা পড়তাম। এখনো রাখে ক্যাফেটেরিয়াতে? রাখে না? আচ্ছা, তো এটা খুব ভালো লাগতো আমার। এক কোনার মধ্যে ওয়াশরুমে যাওয়ার রাস্তায় ছিল আর কি, দাঁড়ানো যেত না বেশিক্ষণ, আমি পত্রিকাটা পড়তাম। আর হচ্ছে এইটা কিন্তু একটা ভালো, মানে আমি যে পত্রিকা পড়তাম এই জিনিসটা কিন্তু আমার অনেক কাজে দিয়েছে। আমার জিকে কিন্তু মানে অনেক প্রস্তুতি জিকের ওখানে হয়ে গেছে। রেগুলার পত্রিকা যখন তুমি 3-4 বছর পড়বা, তুমি কিন্তু হচ্ছে চারপাশের পরিবেশ সম্পর্কে, দেশে কি করতেছে, রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, এবং হচ্ছে এই যে কূটনীতি, কার সাথে কার কি সম্পর্ক, এগুলো কিন্তু ক্লিয়ারলি তুমি জানবা। এটা আপনাকে দেখা যাচ্ছে ইফোর্ট দিয়ে পড়া লাগে নাই, আপনি Right. যেহেতু প্রতিদিনই এটা নিয়ে চর্চা করতেছেন, আপনার বাই ডিফল্ট। রাইট, এটা কিন্তু শুধু গভর্নমেন্ট জবের জন্য না, প্রাইভেট জবের জন্য হোক, ইন্টারভিউতে কিন্তু তোমাকে যাচাই করে যে তুমি আসলে কতটুকু ক্যাপেবল। অর্থাৎ তুমি হচ্ছে মানুষের সাথে কীভাবে মিশতে পারো কিনা, বা তোমার এই সোশ্যাল বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে ধারণা আছে কিনা, বা বিশ্ব সম্পর্কে তুমি নলেজ রাখো কিনা। অর্থাৎ অফিসার হিসেবে তোমাকে কেমন দেখা যাবে। তুমি একটা অফিসার মানে হচ্ছে তোমাকে অনেক কিছু ম্যানেজ করতে হবে, অনেক মানুষ ম্যানেজ করতে হবে, এবং হচ্ছে তোমার আন্ডার অনেক লোক থাকবে, চারপাশে অনেক ক্লায়েন্ট থাকবে। তারপরে যাদের সাথে তুমি সম্পর্কে বিল্ড আপ করবা, তোমার নলেজ যদি ভালো হয়, তখন কিন্তু তোমার তাদেরকে ম্যানেজ করা বা সব কিছু ইয়ে করা কঠিন হয় না, তখন সহজ হয়ে যায়। তো এই তাহলে আপনি বিসিএস এর জন্য বা সরকারি চাকরির জন্য আগে থেকেই কিছু ছিল হয়তো মাথায়, যে আচ্ছা, বা আপনি যেই হ্যাবিটগুলো আগে থেকে হয়তো ওইভাবে ছিল না যে আচ্ছা এই জন্য করতেছি, বাট ভালো হ্যাবিটগুলো ছিল, ওটা পরে গিয়ে কাজে লাগছে, এখন প্ল্যান করি নাই কিন্তু হয়ে গেছে আর কি। হয়ে গেছে। এই যে আমি স্টুডেন্ট পড়াতাম, এটাও কিন্তু আমার কাজে এসেছে। কিভাবে কাজে এসেছে? এই যে স্টুডেন্ট পড়াতে গেলে গার্ডিয়ানদের সাথে ডিল করতে হয়, নেগোশিয়েট করতে হয়, এবং হচ্ছে গার্ডিয়ান কিন্তু সবাই এক লেভেলের হয় না। অনেক গার্ডিয়ান থাকবে যে হচ্ছে অনেক বড় কর্মকর্তা, কেউ সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, তাদের আন্ডারে হয়তো এমন অনেকে আছে তাদের আন্ডারে 5,000 তার আন্ডারে লোক কাজ করে। তো তার অ্যাপ্রোচ তো অন্য একজনের মতো হবে না, তাই না? তাকেও তোমার ডিল করতে হবে। সে তো তোমাকে দেখবে আমার বাচ্চার টিচার, তো সেই হিসাবে কিন্তু তোমাকে কিন্তু বাচ্চা মনে করবে না যে ভার্সিটিতে পড়ে, মানে তুমি রেসপন্সিবল কেউ একজন, তোমাকে কিন্তু তার সাথে ডিলিংটা কিন্তু সেভাবেই হবে। এই যে এগুলো কিন্তু শেখার বিষয়। অর্থাৎ আমরা কাদেরকে কীভাবে ডিল করব, তুমি তাকে একভাবে ডিল করবা, আবার আরেকজন হচ্ছে অন্য প্রফেশন আছে, তাকে কিন্তু অন্যভাবে ডিল করতে হবে। অনেক জায়গায় হচ্ছে বাচ্চার বাবারা, তাদের কোনো খোঁজই থাকে না এইসব বিষয়ে, যে বাচ্চা পড়াশোনা করছে মা দেখবে, তখন আবার মাকে ডিল করতে হয়, ভাবিদেরও তখন ম্যানেজ করতে হয়। আমার টিউশন ভাবি আর টিউশন ম্যানেজ করে দেন, তাই না? আচ্ছা, তার মানে আপনার যে এই যে ডিলিংগুলো আপনি লাইফে করছেন জবে ঢোকার আগে, এইটা কাইন্ড অফ যে অ্যাজ এ চ্যালেঞ্জ আপনি হয়তো নিছেন, বা এখন হয়তো আপনি ওইটা ইন্টেনশনালি না করলেও হয়ে গেছে। সো এখন যারা শুনতেছে বা শুনবে এরপরে, এরা হয়তো এটা করতে পারে যে আচ্ছা, আমি লাইফে অনেক স্ট্রাগলের মধ্যে পড়তেছি, এখান থেকে পজিটিভ থাকা, আচ্ছা এখান থেকে আমি কেমনে বের হয়ে যাব বা কি শিখতে পারি। প্রত্যেকটা স্টেট থাকবে, সেখান থেকে শেখা। আমি যেটা বললাম একটু আগে, যে আমার যে ব্রেনকে আমি দিই যে আমি এই কাজটা করবো, ব্রেন কিন্তু চারপাশ থেকে ওই সিগন্যালগুলো নেবে, চারপাশ তখন সেইগুলোই দেখবে। অ্যালগরিদমটা ওইভাবে সেট হয় যে আমি ইনস্টাগ্রামে কয়েকটা যদি মিমস দেখি, ওই রিলসগুলো সাজেস্ট করতে থাকে, আমি যদি কয়েকটা মিউজিক ভিডিও দেখি, ওইগুলো সাজেস্ট করতে থাকে। তো ব্রেনকেও ওই অ্যালগরিদম একটা ঢুকাই দেয় মাথার মধ্যে যে আমি গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব, তারপরে আস্তে আস্তে ব্রেন ওইটা বিল আপ করে। আমার হচ্ছে মূল কথা হচ্ছে ভার্সিটি থাকা অবস্থায় তোমার সিলেবাস সম্পর্কে ধারণা রাখতে হবে যদি গভর্নমেন্ট জব প্রস্তুতি নাও, এবং এরপর হচ্ছে তোমার দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করতে হবে সবার আগে আর কি। আমার যেটা মনে হয় সবার আগে জরুরি হচ্ছে দুর্বল জায়গা ফাইন্ড আউট করা, কারণ তোমার যে শক্তির জায়গাটা, সেখানে হালকা এফোর্ট দিলেই তুমি এখানে ভালো করবা, কিন্তু দুর্বল জায়গা কিন্তু একদিনে সেটা ঠিক হবে না। ধরো তুমি হচ্ছে ইংলিশে খুবই দুর্বল, তো ইংলিশে তুমি 7 দিন বা 10 দিন পরে বা পরীক্ষার আগেটাতে পরে তো ভালো করতে পারবে না। তোমাকে আগে থেকেই গ্রামাটিক্যাল পার্টগুলো ঠিক করতে হবে, গ্রামার বুঝতে হবে, তারপর ভালো ভোকাবুলারি শিখতে হবে, তারপর কি তুমি আস্তে আস্তে ভালো করতে পারবে। এটা যদি তুমি একটু আগে থেকে শুরু করো, তুমি যদি ভার্সিটি থেকে লাইফ থেকে জানো যে আমি ইংলিশে দুর্বল, তাহলে তুমি প্রত্যেকদিন 5টা করে শব্দ মুখস্থ করো, 5টা সিনোনিম এন্টোনিম পড়ো, 5টা করে বাক্য বানাও। এই যে তোমার কিন্তু একটা সুন্দর স্কিল তৈরি হবে, একটা সময় তুমি ভালো লিখতে পারবা, ভালো বলতে পারবা। ভালো লেখা মানে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো মানের লেখা, বাংলা এবং ইংলিশ, মানে বোধ কী হতে হবে, ভালো কোয়ালিটির রাইটিং হতে হবে। মানে লেখা পড়ার পরে যেন মনে হয় যে আমি কোনো রাইটারের লেখা পড়তেছি, খুব ভালো একটা, অর্থাৎ অল্প কথায় সুন্দর করে লেখা। যেমন আমরা এখন স্টুডেন্টরা হয়তো এটা করতে পারে যে ল্যাব রিপোর্টগুলো যেটা অনেকেই কপি পেস্ট করে, যে আচ্ছা এগুলো নিজে থেকে যেই জায়গাগুলোতে সুযোগ আছে, যে আচ্ছা এটা নিজে করি না, মানে ভুল হোক খারাপ হোক, আমি তো প্রত্যেক সেমিস্টারে 2-3টা করে ল্যাব থাকে, সো
30টা ল্যাব রিপোর্ট হয়তো জমা দেওয়াই লাগে, বা অ্যাসাইনমেন্ট তো অনেক দেওয়া লাগে। 4 বছরে কত অ্যাসাইনমেন্ট, কত ল্যাব রিপোর্ট জমা দিতেছে, কিন্তু এখান থেকে আউটকামটা কি আসতেছে, দেখে দেখে লিখে শেষ করে ফেললাম। এটা রাইটিং স্কিল বা নিজে থেকে কিছু লেখার যে স্কিলটা, এটা যদিও আমাদের এডুকেশন সিস্টেমে সব মুখস্থ করে লিখে ফেলি, বড় না হলে মার্ক দেয় না, বেশি লিখতে হয় কোয়ালিটির থেকে। তো ওইখান থেকে ইউনিভার্সিটি এসেও এটাও যদি কেউ চাই যাতে আমি ইমপ্রুভ করব, 4 বছর টাইম আছে, ওইটাই একটু 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 করতে করতে অনেক হয়তো কিছু করার সুযোগ আছে ভার্সিটিতে। মানে অনেকেই বলে যে বলা যায়, কিন্তু করা অনেক কঠিন, খুব বেশি কঠিন না। একটা জিনিস আমি যদি একটা টাস্ক দিই, তুমি 7 দিনে এই কাজটা করবা, এটা শিখবা, তখন কঠিন। 1 মাস টাইম দিলে কঠিন, কিন্তু এটা 4 বছর টাইম দিলে কিন্তু কঠিন না। আর কঠিন কঠিন বলতে যে সব কিছুই কঠিন। এখন স্ট্রাগল আমাকে করতে হবে কোনো না কোনো সময়। আমার একটা টেক আছে, 30s আগে হয় স্ট্রাগল করবো, 30s পরে গিয়ে আরাম করবো, অথবা 30s আগে আরাম করে বেড়াবো, গায়ে হাওয়া বাতাস লাগাবো, 30s পরে গিয়ে আমার স্ট্রাগল শুরু হবে, এবং ওই স্ট্রাগলটা লং টার্ম থাকবে। সো কোনো না কোনো সময় স্ট্রাগল করাই লাগবে। এখন আপনি তাহলে বলতেছেন যে কিছু কিছু সাবজেক্ট নলেজ এগুলো আপনি গভর্নমেন্ট জবের আগেই ছিল, এগুলো কাজে লাগছে। এখন স্ট্রাকচার্ড ওয়েতে যদি আমরা আগাই, যে আপনি কিভাবে কোন কোচিংয়ে ভর্তি হয়েছেন, বা নিজে পড়ছেন কিনা, মেন্টর কে ছিল, এগুলোর কথা যদি বলা যায়, শুরু করতে চাচ্ছে। মেন্টর খুবই গুরুত্বপূর্ণ। মেন্টর গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে 17 সাল থেকে জবের জন্য পড়াই, বিসিএস এর জন্য পড়াই, মানে আমার চাকরি হওয়ার আগে থেকেই পড়াচ্ছি। আচ্ছা, অর্থাৎ প্রস্তুতি নেওয়ার কিছুদিন পরে, আমি যখন 1-1.5 বছর প্রস্তুতি নিলাম, পরীক্ষা দিচ্ছি, তখন আমার কাছে মনে হলো আমি তো পড়াইতেই পারি। তো এরকম সুযোগ আসলো 2-1টা জায়গা থেকে, যে এরকম ক্লাস কি ম্যাথের ক্লাস কি নেওয়া যায়, আমি ট্রাই করে দেখি। পরে দেখলাম যে ভালো করতেছি, পরে ভাবে করে জয়েন করলাম। করতে করতে তো মোটামুটি একটা মানে ভালো জায়গাও তৈরি হয়েছে ওখানে। যারা স্টুডেন্ট হিসেবে শুরু করতে চাচ্ছে, যে আচ্ছা গ্রাজুয়েশন শেষ, ওদের মাত্র শেষ হয়েছে বা সামনে সেমিস্টারে শেষ হবে, তারা বিসিএস এর জন্য যদি প্রিপারেশন নিতে চাই, তাহলে স্টেপ বাই স্টেপ প্রসেসটা আপনার লাইফের এক্সপিরিয়েন্সে কি হওয়া উচিত? প্রথম বিষয়টা হলো কি, যেটা আগে বলেছি, সিলেবাসটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো বিসিএস এর প্রিলিমিনারিতে 200 মার্কের এমসিকিউ হয়, সেখানে 10টা সাবজেক্ট থাকে। বাংলা থাকে, বাংলার মধ্যে সাহিত্য আছে, আবার গ্রামার আছে। ইংলিশেও সাহিত্য আছে, আবার গ্রামার আছে। এগুলো তো একটু গুগল করলে হয়তো অনেকে এগুলো জানতে পারবে, সিলেবাসটা দেখবে। ম্যাথ আছে, আইসিটি আছে, বিজ্ঞান আছে, বাংলাদেশ বিষয়গুলো আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে, তারপর হচ্ছে নৈতিকতা, সুশাসন আছে, আর লাস্ট আছে ভূগোল। এই 10টা সাবজেক্ট। তো প্রথমে আমি যদি হচ্ছে রিটেন বেসড প্রস্তুতি নেওয়া শুরু করি, অর্থাৎ রিটেন তো দিতেই হবে, মানে মূল উদ্দেশ্য আমার প্রিলি পাস করা না। বিসিএস এর সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে প্রিলি পাস করা। এটা লটারির মতো, পরীক্ষা দিবে 4 লাখ বা 5 লাখ, সেখান থেকে টিকাল হয়তো 12,000 বা 15,000 বা 20,000। অনেক কম্পিটিশন। তার মানে হচ্ছে এখানে বেস্ট 10,000 যারা, তারা প্রিলি পাস করবে। প্রিলি এখানে আসলে এটা পরীক্ষা না, আসলে এটা হচ্ছে রিটেন দেওয়ার যোগ্যতা যাচাই, যে কারা কারা রিটেন দিবে। অর্থাৎ 10,000কে আমি সুযোগ দিব রিটেন দেওয়ার জন্য, এই 10,000কে বাছাই করে নেয় 4 লাখ থেকে বা 3.5 লাখ থেকে। তো এই জন্য, যেহেতু এটা লটারির মতো, এখানে আসলে মার্কসের কোনো লিমিট নেই, এত প্রিলি পাস। অর্থাৎ এইখানে বেস্ট 10,000-এর মধ্যে থাকতে হবে। সেই জন্য ওই 10টা সাবজেক্ট আমরা এমনভাবে পড়বো যেন রিটেনেও কাজে আসে। প্রিলিমিনারি পর রিটেনে দেখা গেল খুব বেশি সময় পাওয়া যাবে না, যে ওখানে বিসিএস সিলেবাসটা রিটেনে অনেক বড়। ওই প্রিভিয়াস প্রশ্ন পড়তে পড়তে 6 মাস দরকার, কিন্তু দেখা গেল 6 মাস হয়তো সময় নাও পাওয়া যেতে পারে। তো এই জন্য আমরা যদি রিটেন বেসড প্রিলি করি, অর্থাৎ রিটেনের যে টপিকগুলো প্রিলিতেও আছে আমরা সেগুলো ডিটেলস পড়বো, আর যেগুলো নাই সেগুলো হালকা করে পড়ে ফেলবো। তাহলে যেটা হবে, আমার প্রস্তুতির বেসমেন্টটা মজবুত হবে। অর্থাৎ চাকরি পাওয়ার উদ্দেশ্য, প্রিলি পাস করা না। মানে অনেকে আছে প্রিলি পাস করছে কিন্তু লাস্টে গিয়ে জব হচ্ছে না, কোনো গভর্নমেন্ট জবই হচ্ছে না। সে প্রিলি পাস করে, এমসিকিউ খুবই ভালো করে, কারণ সে শুধু এমসিকিউ করছে। অর্থাৎ বেসিক বেসড পড়াশোনা করা, এটা ভার্সিটিতেও করতে হবে। ভার্সিটির যে আমাদের একাডেমিক সিলেবাস, সেটাও বেসিক বেসড পড়াশোনা করা। আমার বেসিক ঠিক রেখে বুঝে শুনে, খালি পরীক্ষা, কালকে পরীক্ষা, এইগুলো পড়লে, এই কয়টা প্রশ্ন পড়লে বা এই টপিকগুলো পড়লে কমন আসবে, আমি পড়ে ফেললাম, হয়তো এই পরীক্ষা পার পেয়ে গেলাম, কিন্তু পরবর্তীতে যখন চাকরিতে ঢুকতে যাবো বা চাকরিতে করবো, তখন কিন্তু আমরা ওই জায়গায় জায়গায় আটকাবো। আচ্ছা, তার মানে এখানে যারা শুধু প্রিলির জন্য পড়ছে, তারা ওই শর্ট টাইমে রিটেনের আগে ওইটা কভার করতে পারবে না। কিন্তু যারা রিটেন বেজ, আচ্ছা রিটেন পরীক্ষা দিতেই হবে, সেই টপিক মাথায় রেখে পড়তেছে, তাদের প্রিলিতেও সুবিধা হচ্ছে, আবার রিটেনে গিয়েও একটা ভালো জায়গা করতে পারবে। এবং এর সাথে হচ্ছে কি, যেহেতু আমার যদি আমার গভর্নমেন্ট জব টার্গেট থাকে, সেক্ষেত্রে আমার প্রথম টার্গেট হচ্ছে একটা জব পাওয়া, 2 নম্বর হচ্ছে ভালো জব পাওয়া, 3 নম্বর হচ্ছে একবারে বেস্ট একটা জব পাওয়া, বিসিএস। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমার লম্বা সময় ধরে যেহেতু ওয়েট করার সুযোগ নেই, আমার ভার্সিটি শেষ করে কিছু একটা পেতে হবে। সেক্ষেত্রে তখন কারো ব্যাংক জব যদি টার্গেট থাকে, ব্যাংকে যেটা হয় মোটামুটি 1 বছরের মধ্যেই নিয়োগ হয়ে যায়, প্রত্যেক বছর সার্কুলার হয়। আমি এই বছর না হলে পরের বছর আবার দিতে পারতেছি। তো ব্যাংক জবের যেটা হলো, প্রিলি শেষ করার পরে 15 বা 20 দিন পরে রিটার্ন হয়। এখন ওইখানে যদি প্রিলি পাস করে আমি যদি রিটার্নের প্রস্তুতি চিন্তা করি, ওই সময় নিব, এটা কি সম্ভব? 15 দিনে 20 দিনে সম্ভব না। তাহলে আমার আগের থেকে এটা মাথায় রাখতে হবে, চাকরি পেতে হবে। চাকরি পেতে গেলে আমাকে 3টা বাধা পার হতে হবে, প্রিলি, রিটার্ন এবং ভাইবা। তো সেক্ষেত্রে ভাইবাতেও ফেস করার মতো অনেক বিষয় আছে।
আমি যদি এখন ডেইলি আমার লাইফে আমি যদি আমাকে অফিসারশিপ চিন্তা করি, এটা আমি আমার মানে বিসিএস প্রস্তুতির শেষের 1-1.5 বছর এই জিনিসটা আমার মাথায় কাজ করছে। আচ্ছা, আমি যদি একজন অফিসার হয়, এটা আমার এক সিনিয়র ভাই পরামর্শ দিচ্ছেন আমাকে। আমি বললাম যে ভাই আমার তো ভাইবা ভীতি আছে, যদি আমি ভাইবাতে একটু পরে আসছিলাম, আচ্ছা যাই হোক যেহেতু প্রাসঙ্গিক এটা চলে আসলো, তো উনি বললো তুমি এইভাবে চিন্তা করো তো, তুমি একটা ভালো অফিসার, তুমি একটা বড় অফিস চালাচ্ছ, তোমার মধ্যে কী কী গুণ থাকা দরকার আছে, তুমি প্রত্যেকদিন এটা খেলে ভাববা। তখন আমি দেখি যে না, আমি 10 নম্বরে তখন নিজ দিয়ে পার হইতাম, তখন অফিস দিয়ে পারা শুরু করলাম। না, ভালো অফিসার হলে তো অবশ্যই আমি নিজ দিয়ে পারবো না, আমি অনেক কিছু মেনটেন করবো, রুলস মানবো, এইভাবে আমি চিন্তা করলাম। ঠিক আছে, মানে আমাকে চিন্তা করতে হবে আমি কোন জায়গায় যেতে চাই, ওই জায়গায় যেতে গেলে আমার কী কী ভালো গুণ লাগবে বা কী কী বৈশিষ্ট্য থাকা দরকার আছে, এগুলো আমি আস্তে আস্তে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এখন আমার প্রিলি হলো, রিটার্নও পাস করলাম, এর 15 দিন বা 20 দিন বা 1 মাস পরে ভাইবাতে তো আমি আসলে অভিনয় করে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না, মানে আমরা এখানে অনেকক্ষণ কথা বলতেছি, আমি যদি শুরুটা অনেক মানে একটু করি আর্টিফিশিয়াল, কিন্তু অনেকক্ষণ কথা বললে কিন্তু এটা ধরা পড়বে না। এই জন্য প্রিপারেশনটা আগে থেকেই নিজেকে তৈরি করা, ওইভাবে তৈরি করা যে আমাকে ভাইবা বোর্ডে যখন বসবো, সেটা প্রাইভেট জব হোক বা গভর্নমেন্ট জব হোক, আমাকে যখন একটা পজিশনে চিন্তা করবে যেন আমাকে ম্যাচ করাতে পারে ওখানে, যে হ্যাঁ এই পজিশনে সে যায়। এইটার জন্য আমাদের মধ্যে কিছু অভ্যাস, সুন্দর সুন্দর গুণ নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা অভিনয় করে কিন্তু বেশিক্ষণ পার পাওয়া যাবে না। তো ভাইবা বোর্ডে যারা বসেন ওরা তো অনেক স্মার্ট এবং অনেক জ্ঞানী, তো তাদের কাছে আমাকে লুকায় রাখার আসলে কিছু নাই, আগে থেকে এই অভ্যাসগুলো আনতে হবে। তার মানে আমি যেটা বলছিলাম যে কমপ্লিট একটা প্যাকেজ, আচ্ছা প্রিলি রিটেন ভাইবার প্যাকেজ, এটা শুরু থেকে মাথায় নিতে হবে। তাহলে ভাইবা পার করতে গেলে কী কী লাগবে, এটা প্রিলির সাথে কতটুকু মিল আছে, আমি এগুলো এখনই করে ফেলবো, আমাকে ভাবে তৈরি করবো। ভাইবাতে বিসিএসের ভাইবাতে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইংলিশে প্রশ্ন হয়, মানে এমন হয় বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় পুরো ভাইবাটা হচ্ছে ইংলিশে হয়, এবং এবং খুব স্ট্যান্ডার্ড ইংলিশ। ওনারা সবাই সচিব বা সিনিয়র সচিব লেভেলের, ওনারা হচ্ছে দেশের বাইরে বা বিভিন্ন মিশনে 10 বছর 15 বছর 20 বছর চাকরি করেছেন, তো ওনাদের ইংলিশটা স্ট্যান্ডার্ড হয়, ওনারা আশাও করেন সেভাবে একজন অফিসার, তো তার কাছে তো আশাটাও সুন্দর হবে, ভালো হবে। তো ওই আশাটা, ওই প্রত্যাশাটা যেন পূরণ করা যায়, সেইভাবে করেই তৈরি করতে হবে নিজেকে। তার মানে প্রথমে শুরু করতে গেলে যে আমি প্রিলির জন্য পড়বো এরকম না, ভাইবা মাথায় নিয়ে আমার কি কি কমপ্লিট প্যাকেজটা মাথায় রেখে শুরু হওয়া, এবং হয়তো 2-3 বছর যেটাই লাগুক এর মধ্যে আমার স্কিল সেটগুলা ডেভেলপ করা। অনেকে মনে করে যে প্রাইভেট জবে তো অনেক বেশি স্কিল লাগে, কিন্তু গভর্নমেন্ট জবে পড়বে, পরীক্ষা দিবে, ব্যাপারটা তো এরকমও না। এরকম না, দুই ভাইভাতে জায়গাতে গিয়ে তখন আসলে কমন বিষয় আছে। অর্থাৎ জব পেতে গেলে, জব পাওয়া মানে হচ্ছে আমি আরেকজনের অধীনে থাকবো, তো সে যেভাবে চায় আমাকে তো সেভাবে তৈরি হতে হবে। তো এবং বর্তমান যে প্রেক্ষাপট বা বিশ্ব ব্যবস্থা, তার সাথে নিজেকে সবসময় অ্যাডজাস্ট করাতে হবে বা অ্যাডপ্ট করাতে হবে, এই জন্য ভাবে করে তৈরি করতে হবে, এটা একটা বিষয়। আর 2 নম্বর যেটা বলছিলাম যে প্রস্তুতির ক্ষেত্রে একটু মানসিক একটা প্রস্তুতি রাখতে হবে, যে আমার সময় লাগতে পারে, তো আমি ওই সময়টা যেন আমি আমার ফ্যামিলি দেয়। এটা কত সময় ধরে রাখবে স্টুডেন্টরা? এইটা আসলে কোনো লিমিট নাই। হ্যাঁ, আমি যেটা বললাম যে বিসিএস এর একটা লম্বা সময় 4.5 থেকে 5 বছর অন্তত লাগবেই, কিন্তু এর আগে যেন একটা ভালো জব হয়ে যায় সেইটা মাথায় রাখতে হবে, গভর্নমেন্ট জব। তো আমি আমার এখানে কিছু কিছু শেয়ার করি, এটা হয়তো কারো কাজে আসবে। আমি যখন এই যে কলেজে করার পরে যখন প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময় আমার একটা টার্গেট ছিল যে আমি একটা ভালো জব না হলে জয়েন করবো না। এইটা ছিল আমার আর কি একটা গোল ছিল এক প্রকার, কিন্তু এটা হওয়া উচিত না। এমন থাকতে হবে চিন্তাটা যে আমার একটা যেটা হাতের কাছে আসবে জয়েন করে ফেলবো, এরপর আমি ট্রাই করতে থাকবো আরও। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে আমি জয়েন করে ফেলছি, কিন্তু পরবর্তী দেখা হলো প্রস্তুতি না টাইম হচ্ছে না, এরকম যেন একবারে না হয়। মোটামুটি চিন্তা থাকবে যে আমি একটা মোটামুটি জব যেন পাই, সেভাবে করে প্রস্তুতি নিব, জয়েন করে ফেলবো, তারপর আস্তে আস্তে হচ্ছে আমি বেটার কিছুর জন্য ট্রাই করবো। তো ব্যাকআপ থাকলে তখন মেন্টালিও অনেক মোটিভেটেড থাকা যায়। রাইট। তো এইটা আমার একটা ভুলই বলবো, আমি শুরুর দিকে আমি ছোটোখাটো পরীক্ষা রিটেন দিতাম না বা ভাইবা দিতাম না, মানে আমার এরকম চিন্তা ছিল না। আমি ভাবলাম যে এগুলো দিলে ওয়ার্ম আপ হয়তো, রিটেন দিচ্ছি বা একটা প্লে দিচ্ছি, আমার একটা ওয়ার্ম আপ হলে পরে বড় একটা পরীক্ষার জন্য, ভালো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি হচ্ছে। তো আমার যেমন ব্যাংকের চাকরি কখনোই ইচ্ছা ছিল না, চিন্তাও ছিল না, আমার করবোই না। শেষের দিকে আমার যখন দেখলাম বয়সের বেশি নাই, তখন আমি ব্যাংকে পরীক্ষা দিয়ে, কিন্তু আমি কিন্তু মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে 2 বছর চাকরি করছি। আচ্ছা, হ্যাঁ, তো ব্যাংকেও মানে অনেক বর্ণাঢ্য জীবন, আমার ফরেন ট্রেডে কাজ করেছি 1.5 বছর 2 বছর। আপনার সাথে হয়তো অন্য আরেকদিন ব্যাংক নিয়ে যাচ্ছে, ব্যাংকের প্রিপারেশন কিরকম হওয়া উচিত এটা নিয়েও একটা আলোচনা করা যেতে পারে, যারা ব্যাংকে যেতে যাচ্ছে। বা তো মানে তারপর কিন্তু আমার এই জব কিন্তু আমি এইভাবে আসি নাই। আমার এর আগে আমি ব্যাংকে 2 বছর চাকরি করেছি, তার আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আমি চাকরি করেছি 1 বছরের মতো। আচ্ছা, অর্থাৎ আমি 2-3টা জবের এক্সপিরিয়েন্স আছে, প্রিপারেশন এক্সপিরিয়েন্স আছে, অনেক কিছু তো ওভারল্যাপ করে।
গভর্নমেন্ট জবের বাট সেইগুলো আলাদা আলাদা সেক্টর হিসেবে ভাইবাগুলো কীরকম কীরকম এক্সপিরিয়েন্স ছিল এগুলো হয়তো স্টুডেন্টদের হেল্প করবে। সো এটা নিয়ে আলোচনা করব। তাহলে এখন যদি আমরা প্রিলি আমার প্যাকেজ নিয়ে বসলাম মাথায়, যে আচ্ছা সব প্যাকেজ আমি সব জানলাম, আগে দরকার হলে আমি 1 মাস এটা নিয়ে ঘাটলাম যে কেমনে কী কোশ্চেন হয়, আমি দেখলাম, দেখতে তো টাকা লাগতেছে না ইউটিউবে, দেখার পরে একটা আইডিয়া আসলো, প্রাইভেট সব সেক্টর সম্পর্কে একটা আইডিয়া আসলো, আমি চুজ করলাম যে আচ্ছা গভর্নমেন্টে আমি যাচ্ছি, প্যাকেজ মাথায় নিয়ে আমি বসলাম, পড়া শুরু করলাম, সিলেবাস জানলাম, পড়া শুরু করলাম, পড়া শুরু করে কত মানে দিনে কত ঘন্টা ডেডিকেটেডলি সময় দিতে হবে, কারণ এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হলো যে সেই সময় আমার মানে কারণ লম্বা জার্নি আপনি বললেন, এই সময় কিভাবে নিজেকে মানে মোটিভেটেড রাখা যায়? এই জার্নিটা আসলে অনেক টাফ, কারণ হলো কিছুদিন পরে টাফ জার্নি শুরু হয় আমার মনে হয় ভার্সিটি যেদিন শেষ হয় সেদিন থেকেই। ওই দিন আমাদের নামের সাথে বেকার যুক্ত হয়, অলিখিত বেকার। তখন ফ্যামিলির প্রেশার, বাইরের লোকের চাপ প্রেশার তৈরি হয়। ফ্যামিলির মানুষ চাপ না দিলেও আশেপাশের মানুষ চাপ দেয়, আত্মীয়স্বজন চাপ দেয়। তো এই প্রেশারটা একটা বাড়তি প্রেশার। তো এইটা কিন্তু শুরুতে অনেকেই অনেক সামাল দিতে পারে না। এটা মাথায় রাখতে হবে যে কে কি বলুক না বলুক আমার ভাবার দরকার নেই, আমার নিজের উপর বিশ্বাস আছে কিনা। আর সবসময় আমাদের ফ্যামিলি অনেক সাপোর্ট দেয়, এটা 99% ক্ষেত্রেই দেয়। অর্থাৎ আমি যদি আমার জায়গায় বিশ্বাস করি এটা পারবো, তখন ফ্যামিলিও দেখবে যে এরকম সাপোর্ট দিচ্ছে। তো ফ্যামিলির সাপোর্ট নিয়ে আমরা চিন্তা করবো যে আমাদের এই সময়টা আমরা হচ্ছে ওইভাবে করে দিব, এবং এরপরে যত বাধা আসুক আর যাই হোক আমি এটা চাপ হিসেবে নিব না। এটা হলো একটা মোটিভেশন। আর 2 নম্বর হচ্ছে আমার মনে হয় যে অর্থনৈতিক সচ্ছলতা খুবই জরুরি। তুমি প্রস্তুতির পাশাপাশি জাস্ট 2টা টিউশন করো, বেছে 2টা টিউশন করো, যেটা একটু টাকা বেশি দেয় এবং প্রেশার কম দেয়। অনেক বাসায় আছে একদিন না গেলে হুলস্থুল করে ফেলে, আসেন না কেন, স্যার আসেন না কেন, ওরকম যেন না হয়। আমার টিউশন লাইফের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার বেশিরভাগ টিউশনে জানুয়ারি ফেব্রুয়ারি পড়াতাম না, কিন্তু মানে ডিসেম্বর জানুয়ারি পড়াতাম না, কিন্তু বেতন দিত। এরকম মানে আমি অনেকগুলো অপশন ছিল, আমি বেছে বেছে ভালো ফ্যামিলি যেগুলো এগুলো রাখতাম। একটু টাকা কম দিল তাতেও আমার পেইন দিত না কখনোই। আমার মেইন টার্গেটটা ঠিক আছে, আমার আমি ওইদিকে ওই জায়গায়- পড়াশোনার টাইমটা দিচ্ছি, রাইট, মানে একবেলা দরকার না খেয়ে থাকলাম বা একটু বাইরের খাবার না খাইলাম, সেটাই, মানে বিলাসিতা আমি একটু কম করলাম। একটা ভালো কিছু পেতে গেলে তোমাকে ভালো ভালো কিছু পেতে গেলে অবশ্যই ছাড় দিতে হবে, মানে ছাড়া শিখতে হবে। যে আমি 2টা টিউশন করাচ্ছি, একটা ভালো টিউশন পেলাম যে 15,000 টাকা দিবে 2 দিন পড়ালে, আমি ওইটা লোক সামলাতে পারলাম না, এটা নিয়ে নিলাম। আপনি স্যাক্রিফাইসের কথা বলেন, এখানে আমার আমার এক বড় ভাই আছেন, তো ওনার একটা খুব ভালো ফ্রেজ মনে পড়ে যে উই মেক স্যাক্রিফাইস ফর বেটার ফিউচার। রাইট, আমি এটা মানতে হবে। হ্যাঁ, দারুণ কথা, এটা মানতে হবে অবশ্যই। তো এখন আমি ফিউচার আমাকে কোথায় দেখতে চাই সেটা আমাকে আগে থেকে দেখতে হবে, একটু চোখে অন্তত আনাতে হবে যে আমি এটা চাই। তো সেই অনুযায়ী আমাকে এভাবে তৈরি হতে হবে। যেটা বলছিলাম যে মূলত একটা অর্থনৈতিক স্বাধীনতা যেন থাকে, আর লম্বা একটা সময় মোটামুটি অন্তত 2 থেকে 2.5 বছর বা 3 বছর লাগবে একটা চাকরি পেতে, সেটার একটা মানসিক প্রস্তুতি রাখা। আর কে কি বলো না বললে এগুলো মাথায় তোলা যাবে না। অনেকেই যখন ভার্সিটি লাইফে যখন আমি প্রাইভেটে ভর্তি হলাম তখন কিন্তু অনেকেই বলছে যে গোল্লাই গেছে, তার আর কিছু হবে না। কারণ আমি আমার ওই সময়ের আমার ওই যে প্রেক্ষাপটে আমার কাছে যেটা বেস্ট মনে হচ্ছে বা আমার কাছে ভালো মনে হচ্ছে, আমার জন্য সুইটেবল মনে হচ্ছে, আমি কিন্তু সেটাই করেছি। অনেক আত্মীয় কিন্তু আমার সাথে অনেকদিন কথাবার্তা বলে নাই যে সব বিষয়ে তুমি আমার কাছে পরামর্শ নাও বা আমরা পরামর্শ দিই, কিন্তু তুমি এই বিষয়ে শুনলা না বা মানলা না। মানে এক প্রকার হচ্ছে কেয়ার না করা আর কি, করলা না। এই জন্য অনেক আত্মীয় স্বজন কিন্তু কথা বলে না, কিন্তু এখন তারা দেখছে যে না আমার হচ্ছে অবস্থান, আমি যেটা চেয়েছি সেটা করেছি। হ্যাঁ, তো মানে আরেকটা বিষয় একটু অ্যাড করি, মানে আমার যখন ওই ভার্সিটি ভর্তি হওয়ার সময় আমার মূলত একটা টার্গেট ছিল ওই সময় ঢাকার ভিতরে থাকা, তখন একটা টার্গেট ছিল। তো তখন আমার ছোটো ভাই বোন আমার সাথে ছিল, ওরা হচ্ছে কেউ এডমিশন দিচ্ছিল, কেউ কলেজে পড়বে এরকম সময়। তো আমার কাছে মনে হচ্ছে ওই সময় যদি আমি হচ্ছে ঢাকার বাইরে যাই তখন ওদের জন্য কিছু করা যাবে না। ঢাকা থাকলে কী হবে, ওরা ওদের যে টার্গেটটা ওইটা হচ্ছে অ্যাচিভ করতে পারবে। মানে আপনার মাথার উপর জব পাইতে হবে, ওদেরকে সাপোর্ট দিতে হবে। ফ্যামিলির বড় তো অনেকেই আছে, ফ্যামিলির বড়, তাদের একটা বাড়তি এরকম প্রেশার থাকে, খালি নিজের চিন্তা করলে হয় না, পাশাপাশি ফ্যামিলিটা দেখতে হয়। আমার তখন এটা দেখতে হয়েছিল, কিন্তু তো আল্লাহর মধ্যে হোক আমার এটা কিন্তু যে আমি যে টার্গেট নিয়ে করেছি কাজটা, এটা কিন্তু সফল হয়েছে। আমার ইমিডিয়েট ছোটো ভাইটা বাংলাদেশ ব্যাংকে জব করে, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তার ছোটো ভাইটা ঢাকা মেডিকেল কলেজে পড়ছে MBBS 5th ইয়ারে। মানে আমার যে স্বপ্নটা ছিল এটা কিন্তু আল্লাহর মধ্যে পূরণ হয়েছে, ওরা কিন্তু পাইপলাইনে আছে, ভালো জায়গায় আছে। এটাও আরেকটা সুন্দর ব্যাপার যে আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করলাম, আমি আমার পাথটা চুজ করতে গিয়ে আমি অন্য কোনো দিকে তাকালাম না, এরকম না। যতটুকু করা যায় অন্যদিকেও সেটাও আপনি করছেন। সো এখন প্রিপারেশন শুরু করার পরে আপনার টাইম লাইনটা মানে সময়ের ব্যাপারটা আপনি এরকম বলতেছিলেন যে কত কি সময় দিবে বা প্রশ্ন করেছিল ডেইলি কত ঘন্টা পড়া। এটা আসলে কারোর জন্যই ডেইলি কোনো ফিক্স নাই। বিষয় হলো তুমি ম্যাথে দুর্বল, তোমাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা এক্সট্রা ম্যাথ করতে হবে।
তুমি ম্যাথে ভালো, তোমার এই 2 ঘন্টা এখানে দিতে হচ্ছে না। আবার তুমি ইংলিশে দুর্বল, তোমার 1-1.5 ঘন্টা বাড়তি দেওয়া লাগতেছে। তো এই জন্য মিনিমাম আমার মনে হয় অন্তত 6 থেকে 8 ঘন্টা না পড়লে মানে এই সিলেবাসটা কভার হবে না। বিসিএস সিলেবাসটা যদি তুমি 6 মাস একবার জাস্ট পড়তে চাও, একবার রিডিং করে পড়া, তাহলে তোমার 6 মাস লাগবে। আর সেটা 6 থেকে 8 ঘন্টার নিচে হলে সম্ভব না। তো মোটামুটি মানে প্রস্তুতি রাখতে হবে যে অন্তত 8 থেকে 10 ঘন্টা, হ্যাঁ একটু 2 ঘন্টা বেশি পড়ো, 8 থেকে 10 ঘন্টা যেন ডেইলি পড়া হয়। আর জবের ক্ষেত্রে মানে জবের যে প্রস্তুতিটা, এখানে একটা ব্ল্যাক হোল আছে, সেটা হচ্ছে তুমি ধরো 6 মাস পড়লা, তারপর 15 দিন বা 20 দিন গ্যাপ দিলা, দেখবা আবার 0 থেকে শুরু করতে হয়। এটা হলো একটা বড় অসুবিধা, কারণ এখানে আমরা তো ইঞ্জিনিয়ারিং লাইনে ওই যে জিকে পড়তেছি না, এখানে প্রচুর সাল আছে, প্রচুর নাম আছে, মুখস্থ রাখতে হয়। এগুলোতে গ্যাপ পড়লে তখন আবার 0 থেকে শুরু করতে হয়। সেই জন্য গ্যাপ দেওয়া যাবে না, অর্থাৎ লোহা গরম থাকলেই যা করা করতে হবে আর কি। হ্যাঁ, গরম থাকতে থাকতে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। ঠান্ডা হয়ে গেলে তখন আর দাব আর ছুরি বটি কিছুই হবে না। মানে দা বটি বানাইতে হলে লোহা গরম থাকতে বাড়ি দিতে হবে। এই জন্য আমি বলি যে তুমি 1 বছর টার্গেট করবো যে আমি 1 বছর এমন পড়া পড়বো, ঠিক আছে। 1 বছর আমি হচ্ছে, অনেকে বলে আগে বলতো যে আমি এই 1 বছর সূর্য দেখবো না, এরকম পড়া পড়তে হবে যে 1 বছর আমার কেউ দেখবে না, ঠিক আছে। আমার চুলদারি বড় হয়ে যাবে কিন্তু আমাকে চিনবে না। ওই 1 বছর আমি পড়বো, আমাকে ওইভাবে তৈরি করবো, শুধু পড়া না, আমার নিজের ভিতরের যে বাড়তি যে জিনিসগুলো এগুলো তো নিয়ে আসবো নিজের ভিতরে। ভালো বলা, ভালো শোনা, ভালো বক্তা হওয়া, ভালো কথা বলা, ভালো লেখা, অর্থাৎ সব গুণ নিজের মধ্যে নিয়ে আসতে হবে 1 বছরে। 1 বছরে চুপ থাকা, সাইলেন্ট থাকা, কে কী বললো এগুলো কেয়ার না করা, নিজের মতো করে চলা। 1টা বছর পরে যেন আমি যেখানেই পরীক্ষা দিই, 1 বছর তো পরীক্ষা দিবই আমি, এরপরে যখন যেখানে পরীক্ষা দিই আমার যেন ফেলতে না পারে, আমি যেন প্রিলি পাস করি, রিটেন পাস করি, ভাইভাতে যেন যাই, আমাকে যেন গেলে যেন ফেরত না দেয় যে পরিশ্রমী বা সে চেষ্টা করেছে, তার মধ্যে রিফ্লেকশন আছে। আমরা যখন ভার্সিটিতে ভাইবাটে বা দিই, স্যাররা ভাইবাটে বানেন বা ল্যাব পরীক্ষা দিই, কার প্রস্তুতি কেমন এটা কি তার রিফ্লেকশন হয় না চেহারার মধ্যে? এখন তুমি পাস করছো, এখন বুঝতে পারো না তুমি বিষয়গুলো, ভার্সিটি কিন্তু বোঝা যায় না, মনে হয় যে আমি পড়ি নাই, স্যার তো বুঝতে পারবে না, আমি খালি ফ্রেন্ড এটা দেখে দেখে কোনো রকম ল্যাব পার করে ফেলবো। ভাইবা নিলেই বোঝা যায় যে কে এরকম। স্যারদের সামনে বসলে কিন্তু স্যাররা বুঝেন কার প্রস্তুতি কতটুকু। ওই 1 বছর যেন এমনভাবে প্রস্তুতি নেওয়া হয় যেন এটা রিফ্লেকশন হয়, ঠিক আছে। তার মানে শুধু পড়ে গেলাম, কোনো আউটকাম নাই, এরকম যেন না হয়। ডেইলি যেন হচ্ছে এরকম নাই। আমার এরকম হয়েছে, মনে আছে আমার করোনার সময় আমি টানা আর কি আমি টার্গেট করেছিলাম যে 45 দিনে আমি সিলেবাস শেষ করবো, সব রিভিশন দিব। মানে আমার মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছিল করোনার মধ্যে, তো তখন একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল। তখন আমার কাছে মনে হচ্ছিল যে না, মনে হয় আর জব টপ করা হবে না, আমার যেহেতু ফ্যামিলির চাপটা নিজের উপর চলে আসছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি ভালো ইনকাম করতাম, এখন তো ইনকাম নাই, কিন্তু ফ্যামিলির যে একটা নিড বা একটা চাহিদা তৈরি হয় না যে এটা আমার লাগবেই। তো ওই সময় আমি চিন্তা করছিলাম যে আমি আর চাকরির প্রস্তুতি নিব না, বন্ধ করে দিব। ওই তখন গিয়ে আর কি আমি আবার চিন্তা করলাম, আবার কামব্যাক করছি, না আবার চেষ্টা করতে হবে। তখন আমার কোচিং টোচিং ছিল না তেমন একটা, অনলাইনে টুকটাক পড়াতাম। তখন আমি 45 দিন প্রথম টার্গেট করছি, 60 দিনের একটা প্ল্যান করলাম। এর মধ্যে 45 দিনে আমি সিলেবাসটা একবার শেষ করব, বাকি 15 দিন হচ্ছে রিভিশন দিব। এই হলো 60 দিন। ওই 45 দিন আমি 16 ঘন্টা প্লাস পড়েছিলাম টানা, একদিনও 16 ঘন্টা কম পড়ি নেই, 16, 17, 18 ঘন্টা পর্যন্ত পড়েছি। এই 16 ঘন্টা ঘন্টা নিচে কোনোদিন পড়ি নেই। বসে থাকাও তো পিঠ মানুষের ব্যথা, আমার মানে পিঠে ব্যথা হতো, আমি গামছা দিয়ে বেঁধে রাখতাম চেয়ারে নিজেকে। মানে এরকম, মানে কারোর জন্য 8 ঘন্টা 10 ঘন্টা ফিক্সড এরকম না। তোমার টার্গেট, তোমার ক্ষুধা যদি বেশি থাকে তুমি তো বেশি খাবা, তাই না? তোমার যদি টার্গেট গোল থাকে ওরিয়েন্টেড তাড়াতাড়ি, হওয়া, রাইট। নট যে আমার চাকরি তাড়াতাড়ি দরকার, আমাকে বেশি পড়তে হবে। 24 ঘন্টা 22 ঘন্টা যদি পড়া লাগে তাও পড়বা তুমি। এখানে আমি একটু অ্যাড করি, যেমন মানে অনেকে বলে যে আচ্ছা আমার তো হচ্ছে না। যেমন আমার এক ফ্রেন্ডের খুব রিসেন্ট যে ও প্রাইভেট জবে চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না জব, বা একটা দুইটা যেটা পাচ্ছে ওইগুলো ও ছেড়ে দিচ্ছে, ওর মন মতো হচ্ছে না। তো ও বারবার বলতেছে আমি এতগুলো পরীক্ষা দিলাম হইল না, এতগুলো পরীক্ষা দিলাম ভালো জব হলো না। আমি দেখলাম যে এত নেগেটিভ মাইন্ডসেটে চলে যাচ্ছে। তখনই ওকে বললাম যে তুমি এইভাবে চিন্তা করো যে কয়টা মানে ইন্টারভিউ আমি দিচ্ছি, এইটার থেকে যে আচ্ছা আমি জব পাইতে হবে, যে কয়টা ইন্টারভিউ লাগুক। ও দেখতেছে 10টা ইন্টারভিউ দিয়ে ফেলছে, এত ব্যাপারই না, সবাই দেয় পরীক্ষা। তুমি এক্সাম্পল সেট করছো 100টা পরীক্ষা দিয়ে আমি তারপরে করছি, ওই পিছনে এগুলো কয়টা ইন্টারভিউ দিলাম এটা কেউই দেখে না। এটা খুব কমন কথা, সবাই বলে যে স্ট্রাগলটা পিছনে কেউ দেখে না, যখন শাইন করে তখন দেখে। এটা খুবই সত্যি কথা যে চালের ভাত আমি খেয়ে ফেললাম, কিন্তু এই চালটা আমার কাছে আসতে কত বৃষ্টি রোদ গেছে এটা কেউ দেখে না। এটা সত্যি কথা, এই স্ট্রাগল করাই লাগবে লাইফে। বিষয় হলো তুমি যখন একটা ভালো অবস্থানে যাবা তখন কিন্তু জিজ্ঞেস করবে না তুমি কোথায় পড়েছো, এগুলো জিজ্ঞেস করে না। মানুষ হচ্ছে তার সবার বর্তমান অবস্থানটা যাচ করে। আমি এখন একটা জেলা অফিস চালাই, তো কেউ আসলে সে করে যে হ্যাঁ তার একটা যোগ্যতা নিয়ে এখানে আসছে, আমার জিজ্ঞেস করেন আপনি কোথায় পড়ছেন,
এগুলো কিন্তু প্রশ্ন করে না, মানে এটা পরীক্ষিত যে সে একটা পরীক্ষা দিয়ে এখানে আসছে, তার তার যে এখানে যোগ্যতার মাপকাঠি সেটা মিট করে এখানে আসছে। 16 ঘন্টা পড়ছে, চেয়ারের এখন সাথে সে- বেড়ে রাখছে নিচে, হ্যাঁ, তারপরে আসছে এখানে, এটা করতে 100টা হবে সবাই। পরীক্ষা ফেল করে 101 নম্বরে পেলো কিনা, না হচ্ছে প্রথম পরীক্ষাতে পেয়েছে, এটা কিন্তু কেউ দেখবে না, দেখবে সবসময় তার বর্তমান অবস্থানটা। সবার লাইফ কোথায় আছে। স্টাইল একও হবে না, সবাই ফার্স্টে জব পাবে না, সবাই 100তম লাগবে না, কারোর 2 সেকেন্ডটাতে জব হতে পারে, কারোর 50টাতে হতে পারে। Right. মানে আমার মেইন টার্গেট জব পাওয়া, এটার জন্য যা করা লাগে আমি করলাম। আমার দেখা যাচ্ছে খালি পায়ে থাকা লাগতেছে 2 দিন, আমার স্যান্ডেল কেনার টাকা নেই, করতে হবে, কিছু করার নেই। এগুলো আমি হালাল যতক্ষণ থাকতেছে বা আমি যতক্ষণ অনেস্ট থেকে যত স্ট্রাগল করা লাগতেছে করতেছি এটা। মানে আচ্ছা, তাহলে টাইমটা আপনি মানে প্রিপারেশনের ক্ষেত্রে কনসিস্টেন্সি মেনটেন করাটা সব থেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এবং নিজের অবস্থান বুঝে প্রস্তুতি নেওয়া। আমার যদি ল্যাকিং বেশি থাকে সময় দিতে হবে বেশি। মানে নিজের দিকে তাকানো যে আমার কোনটা দরকার, রাদার দেন যে ও বেশি ম্যাথ পড়তেছে আমি বেশি ম্যাথ পড়বো না, আমি আমার মতো প্রিপারেশন নিব। আমার টার্গেট হলো যে করা। এখন এখানে আরেকটা এক্সপিরিয়েন্স, মানে একজন আমার সিনিয়র ছিলেন, উনি এখন জব করতেছে ভালো, তো উনি এরকম গভর্নমেন্ট জবের প্রিপারেশন, উনি ব্যাংকে জয়েন করছেন। তো ওনার একটা খুব কথা ভালো লাগছিল, সেটা হলো যে প্রিপারেশন নিতে হবে, দেখতে হবে যে প্রথমে একটা প্রিলিতে মানে 5টা প্রিলি দিলাম, একটা পাস করলাম, তারপরে আচ্ছা তার মানে একটা সাকসেস আসছে, Right. তারপর আমি আরো প্রিলি দিতে থাকবো, তখন দেখবো যে আচ্ছা মানে আরো 5টা প্রিলি দিলাম, পরের বার দেখা যাচ্ছে 2টা বা 3টা প্রিলিতে টিকলাম, ওর মধ্যে দেখা যাচ্ছে ভাইভাতে ডাক পাচ্ছি না, তারপর আরো কিছু পরীক্ষা দিব, 1টা 2টা ভাইভাতে হয়তো ডাক পাচ্ছি, যে আমি 10টা পরীক্ষা দিলাম 1টা 2টা ভাইভাতে ডাক পাচ্ছি, এই 1টা 2টা ভাইভাতেও দেখা যাচ্ছে হচ্ছে না, তারপরে দেখা যাচ্ছে আরো বেশি প্রিলি পাস করলাম, ভাইবা একটা কনফিডেন্স চলে আসছে, প্রিলি পাস করে দিলেই প্রিলি পাস করি, তারপর দেখা যাচ্ছে যে কনফিডেন্স চলে আসবে যে আচ্ছা 2 3 4টা ইন্টারভিউ দেওয়ার পরে আচ্ছা ইন্টারভিউতে তো যাই, চাকরি হয়তো হচ্ছে না বাট ইন্টারভিউতে যাচ্ছি বা রিটেন পাস করতেছি স্টেপ বাই স্টেপ। আচ্ছা এরকম 4 5টা ইন্টারভিউ দিলাম বা ভাইভা দিলাম আর কি, এই ভাইভা দেওয়ার পরে একটাতে চাকরি হয়ে যাবে। বাট ওই প্রোগ্রেসটা করা, ট্র্যাক করা যে আচ্ছা আমি 100টা দিলাম প্রিলি, বা 100টা হয় না 20টা প্রিলি দিলাম, একটা তো পাস করলাম, তার মানে ল্যাকিংস আছে, কোথাও চেঞ্জ করতে হবে, অনেক লেকিংস আছে। ল্যাকিংস আছে, চেষ্টা করতে হবে। আচ্ছা আমি 20টা দিলাম, 5টাতে প্রিলি টিকছি, একটাতে ভাইভা, তার মানে আমি রাইট ট্র্যাকে আছি, ইমপ্রুভ করতে হবে এটাই। করতে হবে ওই সময় যেটা হয়, রিটেনে ভালো করতে হয়। দেখা গেল ভাইবা দিচ্ছি বারবার হচ্ছে না, রিটেনে মার্কস কম, আচ্ছা কারণ ভাইবার মার্কসের সাথে রিটেনের মার্কসটা যোগ হয়, একসাথে রেজাল্ট হয়। পিলি মার্ক কিন্তু কোথাও থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। আচ্ছা। রিটেন এবং ভাইবার মার্ক, তার মানে কি রিটেনের মার্ক, ভাইবাতে অল্প মার্ক থাকে, দেখা গেল 25 থাকে বা 20 থাকে, বাকি 80 নাম্বার বা 70 নাম্বার 75 নাম্বার রিটেনে থাকে, তার মানে রিটেনের মার্ক কম হচ্ছে। অনেকের ক্ষেত্রে এমন হতে পারে ভাইবাতে মার্ক কম আসতেছে, তো সেক্ষেত্রে ওই ফাইন্ড আউট করতে হবে আর কি। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্স থেকে এটাই বোঝা গেল যে না, আমাদেরকে শুরু করতে হবে, শুরু করার পরে লং টাইম ধরে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, পড়তে হবে, এবং মানে এটা পসিবল। আচ্ছা ভাই, এখন আমি স্ট্রাগল করলাম 2 3 বছর, অনেক ফেইলিওরের পরে একটা আমার ডিজায়ার্ড যে জব, আমি ওটাতে জয়েন করলাম। যে এখন আপনার পার্সপেক্টিভে আপনি যেই জবে আছেন, এইখানে আপনার চ্যালেঞ্জেসগুলো কি, বা আপনার জবটা আমি এনজয় করতেছেন কিনা, এবং সাথে সাথে আপনি এই জবের সাথে আরও কিছু করতেছেন কিনা, বা কিরকম এই ব্যাপারটা বলেন। আসলে কি মানে জবের আমাদের যে প্রত্যাশা থাকে, যে বাস্তবে কিন্তু এটা কিন্তু অনেক কঠিন, মানে জব কিন্তু খুবই চ্যালেঞ্জিং, বিশেষ করে গভর্নমেন্ট জব যেখানে পাবলিক ডিলিং থাকে, সেটা খুবই চ্যালেঞ্জিং। তো আমার মূলত এখন যে কাজটা, আমি যেহেতু মানে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর আছি, তো আমাদের এখানে মূল কাজ হচ্ছে, আমাদের দুইটা কাজ থাকে, একটা হচ্ছে পাসপোর্ট দেওয়া, আর দেশের বাইরে থেকে যারা আসে তাদেরকে ভিসা দেওয়া। তো আমি এখন পাসপোর্ট সেকশনে আছি, তো আমি আমাদের একটা জেলার দায়িত্বে আছি আমাদের পাসপোর্ট অধিদপ্তরের। আমি বর্তমানে নড়াইল জেলার আর কি আরপিও হেড। আমাদের এই পাসপোর্ট অফিস নিয়ে একটা আছে, মিসকনসেপশন আছে যে যা ফি তার চেয়ে বেশি ঘুষ দেওয়া লাগে। সো এইটার ব্যাপারে আপনার এইটা কি আসলে মনে হয়? কি, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটটা, হ্যাঁ, সেই প্রেক্ষাপটে এইটা পুরোপুরি সঠিক না। আচ্ছা। বর্তমানে মানে অবস্থা খুবই ইমপ্রুভ হয়েছে। হুম হুম। যেমন আমার অফিস পুরোপুরি ঘুষমুক্ত, দালাল মুক্ত। আমি অফিসে জয়েন করার পরে, আমি ওখানে অক্টোবরে জয়েন করেছি নড়াইলে, 1 থেকে 1.5 মাসের মাথায় আমি ফুল দালাল মুক্ত করেছি। এখন প্রত্যেকে চেক করে ঢোকানো হয়, কেন আসছে, কোনো রিজন ছাড়া বাড়তি কোনো লোককে আমরা ঢুকতে দিই না। এটাতে যেটা হয়েছে, ওই এসে বাড়তি টাকা চাওয়া বা আপনার এই কাজটা করে দিব, আগে দিব পরে দিব, কিছু টাকা দেন 500 টাকা দেন, এই সুযোগ নাই। গ্রাম পর্যায়ে যেটা হয়, আমার যে অভিজ্ঞতা, মানে এখানে আমার নড়াইলে যে চাকরি করার অভিজ্ঞতা 9 মাস, সেই অভিজ্ঞতা থেকে দেখছি যে গ্রামের ক্ষেত্রে যেটা হয়, অনেক মানুষ হচ্ছে কম্পিউটার, মানে সে লিটারেট না, সে নিজে একটা ফর্ম পূরণ করে আসবে, এটা সে পারে না। তখন যেটা হয়, সে একটা দোকানে যায়, দোকানে যাওয়ার পরে তখন সেই দোকানদার তাকে ভয় দেখায় যে আপনি তো এটা এমনি গেলে তো হবে না, আমাকে 2000 টাকা দেন বা 1000 টাকা দেন, আমি সব করে দিচ্ছি। আসলে সে কিছুই করে না, সে ফর্মটা পূরণ করে দেয়, সে আসবে, কাজ তো অফিস করবে, সবই করবে, অফিস সবই করতেছে, কিন্তু ক্রেডিট নিচ্ছে সে। এমনও হয় যে সব কিছু করে স্লিপটা আবার তার কাছে দিয়ে যায় যে ভাই আপনি পাসপোর্টটা আসলে আমাকে জানেন। কিন্তু যারা শিক্ষিত সজাগ মানুষ, যেমন তুমি যদি যাও, তুমি তো কাউকে টাকা দিবা না, কেউ বললে কি টাকা দিবা? তুমি কি করবা? অনলাইনে অ্যাপ্লাই করবা, করে ব্যাংকে টাকা জমা দিবা, তারপর তুমি যাবা, তোমার কাছে টাকা চাবে না।
কেউ চাবে না অফিসে টাকা চাওয়ার সুযোগই নাই। আমাদের প্রত্যেকটা এন্ড মানে অফিসের প্রত্যেকটা এন্ড একবারে সিসি ক্যামেরার আওতাভুক্ত, শুধু না প্রত্যেকটা এন্ডের সাউন্ড কোয়ালিটি মানে আমাদের তুমি নিঃশ্বাস নেবা দাঁড়ায় সেই সাউন্ড আমি শুনি। আমার অফিসে বসে বসে আমার অনেক বড় স্ক্রিন আছে, 18টা ক্যামেরা আছে, আমি প্রত্যেকটা এন্ড কিন্তু আমি সাউন্ড অন করে রাখি। কথা বলার সুযোগই নাই, মানে আমাদের অফিসগুলোতে সুযোগই নাই। ওই বাইরে তার মানে একটা এখানে- শ্রেণী, হ্যাঁ এটা অসাধু শ্রেণী, তারা হচ্ছে এই একটা সিন্ডিকেট তৈরি করে রাখতে চায় বা করে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যারা সচেতন তাদের তো টাকা দেওয়ার প্রশ্নই আসে না, মানে অনেক ইমপ্রুভ হয়েছে। এবং এখন যে পাসপোর্ট এবং সেবাটা এই ইমপ্রুভমেন্ট হয়তো যে আপনারা এখনকার জেনারেশনে যারা অনেকেই তো এখন তো একটা officer ট্রেন্ড দেখা খুবই যাচ্ছে যে আন্তরিক। গভর্নমেন্ট, আগে তো গভর্নমেন্ট জবে কেউ ঢুকতে চাইতো না, যে না। বোরিং চাকরি। না, এখন- এখানেও যেহেতু সবকিছু ইমপ্রুভ হচ্ছে এবং নতুন যারা ঢুকতে যাচ্ছে এরা যদি মোটিভেটেড থাকে যে না আমি গিয়ে চেঞ্জটা করব, আমাদের দেশের যে একটা কিছু বদনাম আছে ওগুলো করছে, চাইলে করছে, এটা কিন্তু হচ্ছে। এবং হচ্ছে। যারা আসতেছে তারা মোটিভেটেডই। হুম, হুম, হুম। আমরা যারা জয়েন করেছি ইদানিং সবাই মোটিভেটেড এবং সবাই ভালো কাজ করছে এবং পাবলিক যে সেবাটা এটা এনশিওর করছে। মানে আমাদের যে আমার ব্যাচমেট যারা আছে বিভিন্ন অফিসে, তাদের সাথে ওই অফিসগুলোতে গেলেই বোঝা যাবে যে আসলেই কাজ হচ্ছে। আমার অফিসটা একটা এক্সাম্পল, হ্যাঁ একটা মডেল হিসেবে আমি 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 বলি আর কি, প্রাউডলি বলি যে আমি এটা করতে পেরেছি। এটা আমাদের বলা উচিত যে আচ্ছা ইমপ্রুভ যেগুলো করতেছে এগুলো আন্তরিকতা থাকলে এটা হয়। আর বিষয়টা হচ্ছে কি পাবলিক এন্ড থেকেও একটু হেল্প করতে হবে, মানে নেগেটিভ যে চিন্তা ভাবনাগুলো এগুলো পজিটিভ করতে হবে। এগুলো হচ্ছে যে আমাদের অনেক দিনের লেগেসি তো খারাপ, তো ওইটা আস্তে আস্তে এই যে আমি শুনলাম, যারা এখন শুনবে তারা বুঝবে ও আচ্ছা তার মানে তো ইমপ্রুভ হচ্ছে। So, কোথাও তখন একটা তুমি perception যখন যাবা তৈরি কোথাও টাকা দিবা না, মানে যে কোনো সরকারি অফিস কাজ এমনি হবে এবং হবে। অনেকে হয়তো সুযোগ নিবে কিন্তু সুযোগ তুমি দিবা না। আর দেশের আমরা এত কিছু করলাম দেশের জন্য, আমরা যদি এখন যদি এই অবস্থা হয় তাহলে তার হবে না। মানে আমাদেরও ভোকাল হইতে হবে যে আচ্ছা আমি দিব না, আমি করবো এই না। জন্য কেমনে বললাম করা যেটা যায়? পাবলিক এন্ড থেকেও মানে সচেতনতা, যে সচেতন হওয়াটা খুব বেশি জরুরি এবং পাবলিককে আগে আসতে হবে। মানে তাদের হচ্ছে তাদের যে অধিকারটা এটা বুঝে নিতে হবে, মানে স্বচ্ছতা থাকতে হবে, মানে আমাদের স্বচ্ছতা থাকতে হবে এবং পাবলিক এন্ড থেকেও তারও বুঝতে হবে। এবং আমার অফিস যেটা হয় প্রায় এরকম শুনি, আমার এক স্টাফ এসে বললো স্যার এরকম একজন আমাকে 500 টাকা সারতেছে, কিসের জন্য? তাকে আগে দেওয়ার জন্য। যেহেতু আমার অফিসের সম্ভব না সেটা নিবেও না, কারণ আমি তাকে আবার ডাকাইছি, দেখেন আপনি যদি এরকম করেন, আমি আমার ওদেরকে ঠিক রেখেছি, এখন আপনি যদি এরকম করেন তো ঠিক নাও থাকতে পারে, একজন সুযোগ নিতে পারে, তা আপনাদের ঠিক হতে হবে। আমি একটু মোটিভেশন দিই আর কি, মাঝে মাঝে কথা বলি। এটা তো একটা মানে তাড়াতাড়ি পাওয়ার জন্য তো একটা আছে যে একটা বেশি ফি দিলে ওটা তো সরকারি ভাবে একটা দেয় হ্যাঁ চলে আসে। তাড়াতাড়ি। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে যে এই ধরনের চাকরিগুলো মানে আমার এই চাকরিতে আসার পিছনে একটা মোটিভেশন ছিল যে আমি মানুষকে একটু হেল্প করবো এবং হেল্প করার সুযোগ আছে। মানে আমাকে ডেইলি কিন্তু প্রচুর ফোন আসে, আমাদের যে অফিসের ফোনের বাইরেও কিন্তু আমার পার্সোনাল নাম্বার কিন্তু প্রচুর ফোন আসে। একজন আমার ভার্সিটির ছোটো ভাই ফোন দিল, ভাই আমি তো এরকম রাজবাড়ি আসছি, একটু আমাকে একটু হেল্প করেন না, বা আমি বুঝতেছি না একটু হেল্প করেন, বা আমি একটু কথা বলে দেন, আমি কথা বলে দিচ্ছি, তো হেল্প হচ্ছে। প্রত্যেকদিন আমার অফিসে যারা আসতেছে তাদেরও তো আমি প্রত্যেকদিন প্রায় 300 থেকে 400 মানুষ ডিল করি আমার অফিসে। তো তাদের এই যে ডিলিংটা কিন্তু খুব সহজ না। আমি যেটা বললাম একটু আগে যে চাকরিতে জয়েন করার আগে যে মোটিভেশন থাকে যে খালি যাবো অফিসার আসবো আর বেতন দিব মাস বেতন শেষে। নেবো, এই চাকরি কিন্তু এরকম না। আচ্ছা চাকরি সেটা জনগণের চাকরি হলে বেশি কঠিন, চ্যালেঞ্জটা বেশি থাকে। আমাদের এখন যেটা হয় আমি প্রায় সময় বাসায় গিয়ে ফ্রেশে আবার অফিসে আসি রাতের বেলা, এসে পেন্ডিং ফাইল নিয়ে কাজ করি। আর আমার অফিসে যে কাজটা আমি করি, আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন শেষ করে অফিস থেকে বেরোই, পেন্ডিং কোনো কাজ নেই আমার অফিসে। অর্থাৎ আজকে দিলে আমরা একদিনই প্রিন্টে পাঠাই, মানে যদিও আমাদের ফাইল জমা নেওয়ার পর 3 দিন টাইম থাকে, এটা যাচাই ফাচাই করে তারপরে পরের ধাপে যাওয়ার, পরের ধাপে গেলে আবার 3 দিন টাইম থাকে, এভাবে করে মোটামুটি আমরা 8 থেকে 9 দিন টাইম পাই। ওই কাজটা আমি একদিনে করাই এবং স্টাফদের ডাবল খাটাই। যেটা হয় এখন ওই সেবার মানটা হচ্ছে অনেক ভালো হয়ে গেছে। যদিও এত এফোর্ট আসলে দেওয়া আমার কথা না, কিন্তু আমার যে একটা মোটিভেশন ছিল আমি কাজ করব, বা আমি bound to- ভালো কাজ করে, আমি টাকা নিতেছি এখান থেকে, আমি বাউন্ড টু। এটা একটা বিষয়। আর দিন শেষে একটা ভালো কাজ করে যে আমি কাজ করতে পেরেছি, এত সংখ্যক মানুষের সেবা দিতে পেরেছি। এটা তো তো এখন যেটা হয় কি, তুমি যেটা বলছিলে যে চ্যালেঞ্জের বিষয়টা, চ্যালেঞ্জ অনেক বেশি। যেমন একটা বলুন যে না, আমি ঘুষ দিতে যাচ্ছি না, তাও লোকজন এসে দিতে যাচ্ছে, এটা এখানে একটা ডিল করা। স্টাফ পর্যায়ে এরকম, আমার পর্যায়ে হয়তো ওইভাবে করার কেউ করবে না, কিন্তু চ্যালেঞ্জ বেশি হচ্ছে কি বিভিন্ন ধরনের এখানে ক্লাসের মানুষ থাকবে, তোমাকে ডিল করতে হবে। তোমার ভিআইপিও থাকবে, সাধারণ মানুষও থাকবে। তো হয়তো তুমি সেবাটা সবাইকে দিচ্ছ, কিন্তু দেওয়ার মধ্যেও সার্ভিস যখন তুমি সার্ভ করবা তখন সেখানে কিন্তু কিছু ভেরিয়েশন রাখতে হবে, সবাইকে একভাবে ডিল করতে হবে না। তো পাসপোর্ট লাগে না কার বাংলাদেশে? সবারই তো লাগে, একবারে সচিব পর্যায়ে থেকে শুরু করে একবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবারই তো লাগে, তাই না? একজন রিক্সা চালক থেকে শুরু করে সবারই লাগতেছে। তো এই সবাইকে ব্যালেন্স করে একটু ব্যালেন্স করে চলা, অর্থাৎ তুমি তোমার জায়গায় ঠিক থেকে যতটুকু যেভাবে সার্ভিস দেওয়া যায়, যার যে যতটুকু প্রাপ্য সম্মান হোক আর যাই হোক সেটা এনশিওর করা, এটা একটা বড় চ্যালেঞ্জ, ঠিক আছে? আর সবাই তো সবভাবে নেয় না, তুমি একটা সার্ভিস দিলা একজন এটাকে ভালোভাবে নিবে না,
তার এটা ভালো নাও লাগতে পারে, তখন আবার এইটাকে ট্যাকেল দেওয়া, এই বিষয়টাকে তাকে বোঝানো। আচ্ছা, তার মানে আমি যে শুধু স্ট্রাগল করলাম, জব পেয়ে গেলাম, এখন শুধু টাকা Job- তুলবো এরকম না, না, আমার অনেক সারা কঠিন। জীবনই ভার্সেটাইল থাকতে হবে, যে নতুন অবশ্যই। নতুন প্রবলেমগুলো আসবে এইগুলো কিভাবে প্রত্যেকটা ডিল দিন, করতে হয়। হ্যাঁ, এরকম প্রবলেম সলভ করতে হবে, প্রত্যেকটা দিন তোমাকে নতুন করে তৈরি করতে হবে, প্রত্যেকদিন তোমাকে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, নতুনভাবে তৈরি করতে হবে। তার মানে অনেকে আছে গভর্নমেন্ট জবে জয়েন করেন এই জন্য যে আচ্ছা এই মানে একদম বোরিং চাকরি, সো এইটা আসলে এখন আর বলার সুযোগ নাই ওইভাবে। সো এইটা তো গেল যে আপনি যেহেতু মানে আমরা পড়াশোনার স্ট্রাগলটা দেখলাম, জবের লাইফের স্ট্রাগলটা দেখলাম, এখন আমরা যদি কনক্লুড করতে চাই, তো যারা নতুন শুরু করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি অনেক কিছু তো বলছে ডিটেলসে, সামারিটা আপনি কিভাবে টানবেন, যে শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট 2 মিনিটে যদি আমরা সামারিটা টানি, যে কি কি করা দরকার হবে, কি এক্সপেক্ট আমার করতে পারে। কাছে মনে হয় কি, মূল বিষয়টা হচ্ছে তোমার প্রথমে একটা গোল সেট করা, আমি কি চাই, কি অ্যাচিভ করতে চাই, সেটা আগে ঠিক করতে হবে। ওইটা যদি ঠিক হয়ে যায় না, তখন সব কাজ সহজ হয়ে যায়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তুমি আগে থেকেই তোমার দুর্বলতা বের করা। আমাদের সবার দুর্বলতা আছে, স্টিল আমার মধ্যে আছে, তোমারও আছে। তো দুর্বলতাগুলো ফাইন্ড আউট করে সেইগুলোতে একটু বেশি কাজ করা। সেটা অনেকের বলা দুর্বলতা থাকতে পারে, লেখা দুর্বলতা থাকতে পারে, অথবা অনেকে আছে সবই ভালো কিন্তু সে পাবলিক ওরিয়েন্টেড না, অথবা তার কমিউনিকেশন স্কিল খুবই খারাপ বা নেটওয়ার্কিং ভালো না, কার সাথে যোগাযোগ নাই, সে আলাদা থাকতে চায়, কিন্তু আলাদা থেকে ভালো কিছু করা খুবই কঠিন। তো এই জন্য তোমার নিজের ওই সমস্যাগুলো ফাইন্ড আউট করে ওইটার উপর কাজ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে লক্ষ্য থেকে কখনোই সরা যাবে না। আমার কাছে মনে হয় যে সবসময় মোটিভেট থাকার, সেলফ মোটিভেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ফেলও করি আমি যাতে পজিটিভ আমি থাকি, যেন, যাচ্ছে না হ্যাঁ, কিছু একটা আমি শিখছি। কিছু একটা করবো অন্তত, এখান থেকে না হোক আরেকটা কিছু করবো, জীবনে আমি বসে থাকবো না, আমরা পড়াশোনা করছি, শেষ করছি, কিছু একটা হবেই, ইনশাল্লাহ করবোই, এই জিনিসটা মাথায় রাখা, এটা একটা বিষয়। এটা তো আর আপনি যখন জব পাইছেন, পাওয়ার পরে অ্যাজ এ স্টুডেন্ট আপনি আপনার চ্যালেঞ্জেসগুলো বা সামারিটা বললেন। আমি তো জানি যে মানে আপনি তো শুধু জবে জয়েন করা, শুধু পাবলিক দিয়ে সার্ভিস দিচ্ছেন ওরকম না, আপনার তো নিজের একটা প্রতিষ্ঠান আছে যেখানে আপনি ফিউচারে যারা জবে জয়েন করতে চাচ্ছে বা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে মেন্টর করেন বা আমি আসলে কি পড়ান ওই আর কি। মানে ভালো লাগার জায়গা সেই থেকে, জায়গা থেকে আপনার অ্যাডভাইসগুলো কি হবে? ভালো লাগার জায়গা থেকে আসলে এখনো পড়াই আর কি, পড়ানো বলতে এটা জাস্ট হচ্ছে প্যাশন, এবং জবের জন্য পড়াচ্ছি। এখনো আমার 47 BCS 49 BCS এর ব্যাচ আছে অনলাইনে। আচ্ছা, তো যেটা হচ্ছে যে স্টুডেন্টদের যেটা বলবো আর কি, বা আমার ভার্সিটির ছোট ভাই যারা আছে তাদেরকে যেটা বলবো, যে যে কোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই কথা বলবো বড়দের সাথে, আমার সাথেই বলতে হবে এরকম না। আপনার কাছে তো মানে জাস্ট অ্যাডভাইস, আপনার সাথে যদি কেউ এসে মনে করে যে আপনার অফিসে গিয়ে বা আপনার সাথে কথা বলবে 1 ঘন্টা, মানে একদম নিজের প্রবলেমগুলো নিয়ে, তো সো জাস্ট রিচ করতে হবে। অবশ্যই, মানে আমি এই কথাটা বলি, আমার ভার্সিটির অনেকেই বাড়ি হচ্ছে নড়াইলে আছে, আমার অফিসে এসেছে, দীর্ঘ সময় কথা বলেছে, এমন কিন্তু হয়েছে। হয়তো আমি ঢাকাতেও আসি, ঢাকাতেও তো আসি, আমার উইকেন্ডে প্রায় ঢাকায় আসা হয়, তো ঢাকায় তো বসি, অনেকের সাথে কথাবার্তা হয়, যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিব, হ্যাঁ, আপনার সাথে চাইলে আমার ফেসবুক আইডি আছে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনো সময় নক করলে অবশ্যই পাবে। আমার যেটা আর কি সাজেশন, সেটা হচ্ছে যে মানে একটা বিষয় না জেনে আমরা কোথাও আগাবো না। আমাদের সিনিয়র পর্যায়ে আমার থেকে বেটার আরো ভালো কাজ করছেন অনেকে আছেন, হ্যাঁ, আজকে তো আমাকে সুযোগ দেওয়া হচ্ছে, যদিও আমার মনে হয় এটার যোগ্য আমি না, আর অনেকে আছেন। তো সবার সাথে পরামর্শ করা, এবং ভালো ভালো কাজ করছেন অনেকে আছেন, নিজের প্রতিষ্ঠান এমন সুন্দর করে দাঁড় করিয়েছেন, হ্যাঁ, ওনার আন্ডারে হয়তো আমার মতো এরকম 20 জন অফিসার কাজ করছেন, এরকম আছেন অনেকে, আবার আমার থেকেও আরো ভালো কিছু করতেছেন। তো সবার সাথে পরামর্শ করা, সবাইকে খুঁজে বের করা, মানে আমাদের অ্যালামনাই নিয়ে আমরা যে কাজ করছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের জুনিয়ররা যারা আমরা যে ভুলগুলো করেছি, আমাদের গাইডলাইনে যে অভাবগুলো ছিল, তাদের জন্য সেই সমস্যাটা না হয়। মানে আমার কাছে মনে হয় যে জীবনে আমি যদি গাইডলাইনটা সঠিক পেতাম, আমার মনে হয় 2 বছর আগে বা 2.5 বছর আগে এখন যা করি তা করতাম। মানে আমার 2 থেকে 2.5 বছর জীবনে নষ্ট হয়েছে। অনেকে মানে আমি দেখছি যে আস্ক করে না, যে আমার এটা দরকার, আমি জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করতে তো আমার টাকাও লাগতেছে না। শেয়ার বা করতে আমার হবে। আমি যদি কাউকে কোনো ব্যাপারে প্রবলেমে পড়ছি, সিনিয়রদেরকে বা অ্যালুমনাইদেরকে জিজ্ঞেস করি, হয়তো আমি 5 জনকে জিজ্ঞেস করলাম, আমার 5 জন আনসার দিল না, আরেকজন হয়তো দিবে। তা আমার দরকার আনসার বা আমার সলিউশন দরকার, আমি কয়জনকে রিচ করলাম ওই আগের বারের মতোই, কয়জনকে রিচ করলাম এটা ম্যাটার করে না। অনেকের প্রবলেম থাকবে, ব্যস্ত থাকবে, রিচ করবে না। আমাদের মানে আমাদের বের করতে হবে যারা একটা। অ্যালামনাই আছে তারা কিন্তু চেষ্টা করছে অনেক, মানে যদিও এটা আসলে আমাদের মানে দায়িত্ব বা ঠিক আছে, কিন্তু এটা কর্তব্য না, এটা করতে হবে এরকম না, কিন্তু আমাদের একটা ভালো লাগার জায়গা, ভার্সিটিটাকে ভালো লাগার জায়গা, জুনিয়ররা একটা ভালো লাগার জায়গা, কিন্তু আমাদের বন্ডিং খুবই ভালো। যারা আমাদের কাছাকাছি সময়, যারা আমার মোটামুটি এই 14-15 ইনটেক পর্যন্ত খুব ভালো যোগাযোগ আছে। তো এটা তো একদিনই হয় নাই, তাই না? তো তাদের প্রতি তো আমার কিছু দায় আছে, ভালোবাসার জায়গা থেকেও আমার কিছু কাজ করার সুযোগ আছে। আমি তো টাইম দিতে পারি না, কিন্তু অনেকেই খুব
মানে এখানে স্ট্রাগল করছে, অনেক সময় দিচ্ছে। এবং আমরা হচ্ছে কিছুদিন আগে একটা প্রোগ্রাম করলাম, আমরা ওয়ার্কশপ করতেছি, সেমিনার করতেছি। গত বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, তো এই যে এইগুলো কিন্তু গ্র্যাব করতে হবে, মানে আমরা যে সুযোগটা দিচ্ছি এটা কিন্তু নিতে হবে। আমার কথা হলো যে অন্যরা সুযোগ দিচ্ছে সেটার আশায় বসে না থেকে আমার দরকার আমি আগ বাড়িয়ে রিস্ক করি, তাই না? মানে আমার হয়তো অ্যালুমনাই থেকে আমি যদি হেল্প নাও পাই, আমি অন্য জায়গা থেকে হেল্প নিব, বা আগে রিস্ক তো করি মানুষের কাছে। কেন পাবে না? মানে আমরা তো অনেকের সাথে এটা তো ডেফিনেটলি করবে অ্যালুমনাই করতেই থেকে, হবে। মানে সবাই করে। আমি যদি ওর্স কেস সিনারিও ধরি যে আচ্ছা হেল্প পাইলাম না কোথাও, বসে থাকবো না আমি, দেখা যাচ্ছে যে তোমার চাকরি দরকার, তুমি সিনিয়রদের নক করো, ভাই এরকম আমার তো খুবই দরকার ভাই, আমার এই স্কিল আছে। আমরা এখন যেটা শুনি আর কি, আমার ফ্রেন্ডরা যেটা বলে আর কি, যে চাকরির জন্য এরকম সিভি জমা নিচ্ছে কিন্তু তাকে এরপরে পাওয়া যাচ্ছে না, তাকে রাখা হয়েছে ইন্টারভিউতে, সে যাচ্ছে না, হয়তো শুনছে বেতন কম, অথবা পোস্টিংটা একটু দূরে হবে, লোকেশনটা একটু দূরে হবে, বা একটু জবটা একটু টাফ। ইনিশিয়ালি তো শুরুতে এগুলো ভাবলে হবে না, তোমাকে যেহেতু একটা সুযোগ দেওয়া হয়েছে কাজে লাগাতে হবে। দেখবো যে জীবনে অনেক রাস্তা খুলে যাবে। আগে তো রাস্তায় হাঁটতে হবে, তখন গিয়ে তুমি অনেকগুলো দরজা পাবা। রাস্তা না হাঁটলে, না নামলে তো তুমি দরজা পাবা না। রাস্তায় হাঁটলেই অনেক রাস্তা খুলে যাবে, তোমাকে পথ চেনাবে। এই জন্য যে সুযোগ পাওয়া যায় সেটা গ্র্যাব করতে হবে। আচ্ছা ভাই, আপনার সাথে তো লম্বা একটা আলোচনা হলো। আশা করি স্টুডেন্টরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, এবং আপনাকে যদি রিস্ক করতে চাই সেটাও তো আপনি ওপেন। এই জন্য আপনাকে ধন্যবাদ দেওয়াটার থেকে আমি বলবো যে আপনি যে মানে আমাদের মাঝে এসে কথা বলছেন, এটা আসলে আমাদের অনেক বড় একটা পাওনা। তো এটা ধন্যবাদ দিয়ে আসলে এটা পোষাবে না, কারণ এক্সপিরিয়েন্স যেটা আপনি অনেক দিন ধরে গ্যাদার করছেন, এটা আমি টাকা দিয়ে কিনতে পারবো না। আপনি এটা শেয়ার করতেছেন উইলিংলি, এটা স্টুডেন্টদের জন্য হেল্প হবে। নট অনলি এটা অ্যালুমনাই থেকে বলতেছি যে আমাদের ভার্সিটি তো আছেই, ডেফিনেটলি আমাদের ভার্সিটি এত স্টুডেন্ট, সো মানে যদি একজন দুইজনেরও কাজে লাগে তাও তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, পরে তাদের লাইফটা চেঞ্জ হয়েছে অনেক সময় বা এটি করে, এবং সামনে আরও এরকম প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। তো তখন করা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আর হয়তো আপনি সময় পাইলে হয়তো আপনি আমাদের মাঝে আসবেন, এবং আপনার কাছ থেকে আরও সামনে আমরা অনেক, যেমন ব্যাংকের চাকরি আপনি করছেন, ওটার একটা এই ব্যাপার আছে, তারপরে অন্যদের জবগুলোতে করছেন, বা টিচিং প্রফেশনে কীভাবে ভালো করা যায়, এটা একটা বড় সেক্টর বাংলাদেশে। সো এই এক্সপিরিয়েন্সগুলো হয়তো আপনার কাছ থেকে নিব সামনে। আজকের জন্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক সুন্দর উপস্থাপনা করেছো। আমি জানি যে যতদূর এটা আমাদের প্রথম প্রোগ্রাম, আশা করি সামনে আরও ভালো হবে আমাদের। আমিও নতুন এখানে, তবে যারা আয়োজক ছিল, যারা এই সুন্দর উদ্যোগটা নিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর এরকম একটা প্রোগ্রাম করতে গেলে সুন্দর চিন্তাভাবনা দরকার হয়, এবং হচ্ছে শুধু চিন্তাভাবনা না, এবং ভালো মানসিকতার দরকার হয়। আমি আরেকজনকে হেল্প করব, মানে বিনা স্বার্থে। এখানে তো যারা আয়োজন করছে তাদের তো কোনো স্বার্থ নেই, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি সামনে আমরা আরও এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম পাবো। আমাদের যারা সাকসেসফুল আছেন সবার সাথেই কথাবার্তা হবে, এবং আমি মানে গর্বিত আর কি, এরকম একটা সুন্দর জায়গায় আসতে পেরে, কথা বলতে পেরে গর্বিত। আর একটা ভালো কাজ করছে যে আমার কথাগুলো আমার জুনিয়ররা শুনবে, আমার বিউবিটির ছোটো ভাইরা শুনবে। যদি তাদের সামান্য কাজে আসে সেটা আর কি আমার ভালো লাগা, এবং মানে এইটাই আর কি জীবনে অর্জন আর কি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমিও ভালো থাকো। এখন স্টুডেন্টদের জন্য যেটা বলা, যে এখান থেকে আমরা কি শিখলাম, জাস্ট 1 ঘন্টা শুনলাম, 2 ঘন্টা শুনলাম, কিচ্ছু হইলো না, একটা দুইটা পয়েন্ট আমরা যেন রাইট ডাউন করে রাখি, যে আচ্ছা আমার লাইফের সাথে এটা কীভাবে কাজে লাগতে পারে, আমার কি ল্যাকিংস আছে, সেটা আমি কীভাবে ইমপ্রুভ করতে পারি, এখান থেকে কী শিখলাম, একটা দুইটা তিনটা পয়েন্ট এরকম করতে করতে অনেকগুলো পডকাস্ট যদি আমরা শুনি, তাহলে সেরকম কিছু পয়েন্টস আমার হবে। আমি সেগুলো নিয়ে বারবার কথা বলবো, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো আর কি, যে শুনে টাইমটা যেন নষ্ট না হয়, কিছু আমরা নিতে পারি, এটাই জানানো। আর সামনে কোনো একটা প্রোগ্রামে দেখা হবে, অন্য কোনো জব রিলেটেড কোনো এক্সপেরিয়েন্সড পারসন আসবেন হয়তো আমাদের মাঝে, এবং আমরা তাদের সাথে কথা বলবো। অন্য একটা সেক্টরের যারা ইন্টারেস্টেড তাদের জন্য হয়তো সেটা হেল্পফুল হবে। আমার কথা হচ্ছে আমি সব সেক্টরটা শুনি, সব সেক্টরের জ্ঞানটা আমার কাছে থাকুক, আমি তারপরে চুজ করতে আমার হয়তো সহজ হবে। এটা বলে শেষ করতেছে আজকের মতো। সামনে কোথাও কোনো একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।